হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। কেমন আছেন সবাই স্যার? সবাই কেমন আছি আমরা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, আজকে হচ্ছে আমরা ট্রান্সফরমারের উপরে ক্লাস করবো নাকি? যা আপনাদের হচ্ছে প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং, আজকে হচ্ছে অনলাইন কোর্সের 13তম ক্লাস। এটা খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস ট্রান্সফরমারের উপর ভিত্তি করে। ট্রান্সফরমারের আহ, উপর হচ্ছে ট্রান্সফরমারের গঠন, কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আমরা আজকে ক্লাস করব। মোটামুটি আপনারা অনেকজনে চলে আসছেন, আরো কিছুক্ষণ মধ্যে চলে আসবে। আর আমরা এই ক্লাসটা আজকে সরাসরি লাইভ করতেছি হচ্ছে আমাদের ফেসবুক চ্যানেল, ফেসবুক পেজ লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে। যারা যারা লাইভটা দেখছেন, কোথা থেকে দেখছেন, একটু লাইভটাকে আমাদেরকে শেয়ার করে দিবেন। লাইভটা শেয়ার করে দিবেন। এবং আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও একটু আমাকে জানান। আমরা কয়েকজন লাইভে জয়েন হয়ে গেলেই আমরা হচ্ছে ক্লাস স্টার্ট করব। স্যার কেমন আছেন? আসসালামু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইয়াকুব, কি অবস্থা, কেমন আছেন? ভালো জি আছেন? স্যার, ভালো আছেন নি স্যার? জি স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি স্যার। মোটামুটি সবাই চলে আসছে। আজকের ক্লাসটা কিন্তু আমাদের ট্রান্সফরমারের উপর, কিন্তু এটা একটা বড় ক্লাস। ক্লাসটা ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা শুরু করব এবং এটা শেষ করব। আচ্ছা, যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটু শেয়ার করে দিবেন। আপনাদের কাছে শেয়ারটাই চাই। তা শুরু করি নাকি ইয়াকুব, আবু বকর, তারপরে হচ্ছে শাহরুল, তরিকুল? জি স্যার। শুরু করবো জি নাকি? স্যার, ইনশাআল্লাহ শুরু স্যার। করবো। ফারুক, আর যাদের কাছে যাদের আশেপাশে মাইক্রোফোনের সাউন্ড আছে, নয়েজ আছে, তারা একটু নয়েজটাকে মিউট করে রাখবেন, অর্থাৎ মাইক্রোফোনটাকে মিউট করে রাখবেন। যেহেতু এটা আমাদের জুমের মধ্যে ক্লাসটা হয়। আর সবার আগে বলে নেই যে এই ক্লাসটা আমাদের অনলাইন ক্লাস, যেটা পেইড ভার্সন। সেটারই আমরা একটা ক্লাস লাইভে দিচ্ছি ফেসবুকে। তা আজকে আমরা আলোচনা করব হচ্ছে ট্রান্সফরমার নিয়ে। ট্রান্সফরমার। আচ্ছা, এই কালকে আমি বলছিলাম যে ট্রান্সফরমার ছাড়া ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, অর্থাৎ বিদ্যুতের পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোনোটাই সম্ভব নয়, কোনোটাই সম্ভব না। তা আমরা আজকে সেই ট্রান্সফরমার জিনিসটা নিয়ে আলোচনা করব। আর একটা জিনিস মনে রাখেন, যারা আপনারা চাকরি করতে চান বা হচ্ছে জব পেতে চান, বা যারা ইলেকট্রিক সেক্টরে কাজ করতে চান, তাদেরকে ট্রান্সফরমার সম্পর্কে জানতেই হবে। এর বাহিরে কোনো কিছু নাই। আছে, এটা একটা এমন একটা জিনিস যে এই সম্পর্কে আপনাকে জানতেই হবে। এর আগে যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোতে আমরা বিভিন্ন কন্ট্রোলিং, স্টার ডেল্টা, ডল স্টার্টার, রিভার্স ফরওয়ার্ড, এগুলো সবকিছু শিখছি। এখন যদি থ্রি ফেজ লাইনে বা ইন্ডাস্ট্রিয়াল কাজ করতে যাই, ট্রান্সফার সম্পর্কে না না জানি, তাহলে কেমন হবে? তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তা প্রথমেই আমরা আসি যে ট্রান্সফরমার কি বা কি কাজে ব্যবহার করা হয়। বলতে পারবেন কেউ? ট্রান্সফরমার কি এবং কি কাজে ব্যবহার করা হয়? হুম। ভোল্টেজকে হ্যাঁ, স্টেপ আপ স্টেপ ডাউন করার জন্য করা হয় এবং যাতে লাইনে লসটা কম হয়। লাইনের আমরা লসটা ট্রান্সমিশন হ্যাঁ কম হয়। কম হয়, হ্যাঁ, কম হয়। আচ্ছা, আর? ওই কোর লস কপার লস আছে, এগুলি যেটা যেন আচ্ছা, কম এগুলো তো হয়। অনেক ভারী বিষয় জানলাম। আমরা একটু হ্যাঁ, সহজভাবে জানার চেষ্টা করি, যে সহজভাবে বলার চেষ্টা করি। আচ্ছা, নেক্সট আর কেউ আছেন? নাই? হুম। স্যার, বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে। রক্ষা করে। জি স্যার, এরকম। আচ্ছা, আর? আচ্ছা, প্রথমে আমি দেখি এই যে আমাদের ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন, তাই না? জি এটা স্যার। দেখে কি মনে হচ্ছে আপনার? একটু দেখে আমি, এই যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন, এটা দেখে কি মনে হচ্ছে একটা? যদি কেউ কিছু না জানে, এটা দেখে কি মনে হয় একটা? একটা এটা যন্ত্র। বৈদ্যুতিক হ্যাঁ, একটা যন্ত্র। আসলে যন্ত্র যন্ত্র, বৈদ্যুতিক ডিভাইস। বৈদ্যুতিক ডিভাইস। তাহলে আমরা হ্যাঁ, শুরুতেই বলতে পারি যে ট্রান্সফরমার একটা বৈদ্যুতিক ডিভাইস। ঠিক আছে। আচ্ছা, এই ডিভাইসটার মাধ্যমে কি করা হয়? কি করা হয় এটা তো আমরা জানি। কি করা হয়? হুম। কি করা হয় এক এটার মাধ্যমে? জায়গায় থেকে। ভোল্টেজ আপ হ্যাঁ, ডাউন করা হয়।
রাইট। আমরা সহজ ভাষায় বলি যে ভোল্টেজটাকে কি করি আমরা, আপ অথবা ডাউন করি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা ট্রান্সফরমারের এই সাইটে কি করি, 11 কেভি 11,000 ভোল্ট এখানে আমরা সাপ্লাই দেই, আর এখান থেকে কি কত পাই আমরা, 400 ভোল্ট পাই। তাহলে এর যে মূল কাজটা হচ্ছে, সেই মূলটা কাজটা হচ্ছে কি, ভোল্টেজটাকে আমরা কমাই অথবা এর অপোজিটটাও করতে পারি, অর্থাৎ বাড়াইতেও পারি। তাহলে আমরা সহজ ভাষায় এক কথায় বলতে পারি না যে ট্রান্সফরমার একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস, যার মাধ্যমে আমরা ভোল্টেজটাকে আপ অথবা ডাউন করতে পারি, বাড়াইতে পারি এবং কমাইতে পারি। এখন এখন যদি আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, যে এই যে ভোল্টেজ এবং বাড়াচ্ছি কমাচ্ছি, এর সঙ্গে কি কারেন্টের মান বাড়বে কমবে? হুম, কারেন্টের মান বাড়বে কমবে বলেন? হ্যাঁ, বাড়বে কমবে। কারেন্টের মান বাড়বে এবং কমবে, কারণ কমবে, হ্যাঁ। ভোল্টেজের সঙ্গে কারেন্টের সম্পর্ক আছে। পাওয়ার কিন্তু ফিক্সড, পাওয়ার ফিক্সড। পাওয়ার ফিক্সড, হ্যাঁ। তাহলে ভোল্টেজ বাড়লে কারেন্ট কমে যাবে, আর কারেন্ট বাড়লে কি হবে, ভোল্টেজ কমে যাবে, যেটা আমরা পাওয়ার লতে পড়ে আসছিলাম। আমরা জানি পি সমান কি, ভি ইন্টু আই। ঠিক আছে, তাহলে যদি আমাদের ভোল্টেজ বাড়ে, ইনক্রিজ হয়, তাহলে কারেন্ট কি হবে, কমবে। ঠিক আছে, কমবে। এখন আমরা তাহলে মূল কথায় জানলাম যে ট্রান্সফরমার একটা ডিভাইস, কিন্তু এই ডিভাইসটার মধ্যে ঘূর্ণায়মান কোনো অংশ নাই, মেকানিক্যাল কোনো পার্ট নাই, অর্থাৎ ঘোরে এরকম মানে যন্ত্রপাতি যেটাকে আমরা বলি সেরকম কিছু অংশ নাই। এই জন্য বলি হচ্ছে স্থির ডিভাইস বা স্ট্যাটিক ডিভাইস। তাহলে ট্রান্সফরমার একটা হচ্ছে স্থির বা স্ট্যাটিক ডিভাইস, যার মাধ্যমে আমরা কি করি, আহ প্রয়োজন অনুযায়ী ভোল্টেজকে কমিয়ে বাড়িয়ে আমরা সরবরাহ করি। এখন এই যে ভোল্টেজ যে আমরা কমাই এবং বাড়াই, এইখানে কি আমাদের পাওয়ারের কম বেশি হয়? না, পাওয়ারের পাওয়ারকে ঠিক রেখে করি। পাওয়ারকে ঠিক রেখে, ধরেন যে সাপোজ যদি আমাদের এই ট্রান্সফরমারটা হয় 100 কেভিএ, 1100 কেভিএ, তাহলে এই পাওয়ারটা ঠিক থাকবে, শুধুমাত্র ভোল্টেজটা কমবে পারবে। এই জন্য অনেকেই মনে করে যে এটা তো ভোল্টেজ কমায় কারেন্ট বাড়ায়, তার মানে কি এটা পাওয়ারও কম বেশি করে না? পাওয়ার কম বেশি করে না। তাহলে সংজ্ঞাটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি সহজভাবে বলি, তাহলে ট্রান্সফরমার একটা স্থির ডিভাইস, যা পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি, এটা ভালো করে মনে রাখবেন, ফ্রিকোয়েন্সিটাও কিন্তু কম বেশি হয় না, ফ্রিকোয়েন্সিটাও আমাদের সেম থাকে। তাহলে পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি সেম রেখে কি করি আমরা, ভোল্টেজটাকে কমাই এবং বাড়াই। এই কমাই বাড়াই বলেই আমরা এই ট্রান্সফরমারটাকে সব জায়গায় ব্যবহার করি। এবং যারা আরেকটু হাই লেভেলে আছেন, স্যার রাসেল মিউট করেন, স্যার যাদের কাছে সাউন্ড আছে মিউট করেন, রাসেল। ওকে, আচ্ছা, যদি আমরা ইঞ্জিনিয়ার হই তাহলে কি এরকম সংজ্ঞা দিলে হবে? এরকম সংজ্ঞা দিলে হবে? হবে না। আচ্ছা, তাহলে কিভাবে সংজ্ঞাটা দিব সেটাও একটু আমি দেখাই, যে ট্রান্সফরমারের মাধ্যমে আমরা ভোল্টেজটাকে বাড়াচ্ছি এবং কমাচ্ছি, এটাই মূলত আমাদের কাজে লাগতেছে। তা ট্রান্সফরমারে এটা হচ্ছে একটা কয়েল, ধরি এক্সাম্পল স্বরূপ এখানে আমি 11 কেভি 11,000 ভোল্ট সাপ্লাই দিলাম। ঠিক আছে, এখানে আমাদের আরেকটা কয়েল আছে, এই কয়েলে পাচ্ছি কত আমরা, 400 ভোল্ট। তাহলে এইটা একটা সার্কিট না, যেই সার্কিটে আমরা 11,000 ভোল্ট সরবরাহ করছি, ডিসি, এবং এখানে যে আউটপুট পাচ্ছি সেটাকে কত পাচ্ছি, 400 ভোল্ট। তাহলে এই দুইটার মধ্যে কোনো ইলেকট্রিক্যালি সম্পর্ক আছে, বৈদ্যুতিক কোনো কানেকশন আছে? হ্যালো স্যার, বোঝা যায় আমার কথা? না, এটা বৈদ্যুতিক কানেকশন থাকে না ট্রান্সফরমারে, এটা ফ্লাক্স ইন্ডাকশনের মাধ্যমে হয়। হ্যাঁ, বৈদ্যুতিক কানেকশন থাকে না, তাহলে পাওয়ারটা এই সার্কিট থেকে এই সার্কিট এভাবে যায়, যায় হচ্ছে কি, চুম্বকীয় ভাবে। চুম্বকীয় ভাবে চুম্বকীয়। যখন আমরা এখানে বিদ্যুৎ সরবরাহ করি, একটু কথা বলেন, এখানে বিদ্যুৎ সরবরাহ হ্যাঁ, করি তখন কি এটা ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয়, চুম্বক ক্ষেত্র হ্যাঁ, উৎপন্ন হয়। তৈরি হয়। এই চুম্বক ক্ষেত্র কি এই সার্কিটে আসে, তখন এইখানে আমরা এর পাকের উপর ভিত্তি করে ভোল্টেজটাকে কম বা বেশি করে নিয়ে যাই। তাহলে আমরা আরেকটু ভালোভাবে বলতে পারি যে ট্রান্সফরমার একটা স্থির ডিভাইস, যার মাধ্যমে পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি ঠিক রেখে এক সার্কিট থেকে আরেক সার্কিটে, অর্থাৎ এই সার্কিট থেকে এই সার্কিটে কোনো প্রকার ইলেকট্রিক্যাল সংযোগ ছাড়া, অর্থাৎ কোনো প্রকার বৈদ্যুতিক সংযোগ কিন্তু নাই, চুম্বকীয় ভাবে আমাদের পাওয়ার স্থানান্তরিত করে, যার মাধ্যমে ভোল্টেজটা কম অথবা বেশি হয়, আর অপোজিট ভাবে কারেন্টটাও কম বেশি হয়। এইভাবে যদি একজন একজন ইঞ্জিনিয়ার সংজ্ঞা দেয়, তাহলে সেই সংজ্ঞাটা কেউ ফেলে দেবে? কখনোই না। শাহিন খান মিউট করেন।
তো এখন আমরা দেখি যে এই ট্রান্সফরমার, তো জানলাম যে ট্রান্সফরমার কি, মূলত যে কাজটা আমরা করি ট্রান্সফরমার মাধ্যমে সেটা হচ্ছে ভোল্টেজটাকে কমাই। কারণ আমাদের যে ওভারহেড লাইনের যে ভোল্টেজ আসে আমাদের এলাকায়, দেখবেন যে এরকম একটা পোল আছে, ধরেন এরকম একটা পোল, তাই না? এই পোলের মধ্যে যে লাইনটা আসে সেটা কত থাকে আমাদের 11 কেভি, তাই না? 11,000 ভোল্টের লাইন থাকে। এইখান থেকে ট্রান্সফার মাধ্যমে কমায় কি করি আমরা, 400 ভোল্টে সরবরাহ করি। তা এই ভোল্টেজ কমানোর কাজে এখানে ব্যবহার করতেছি, এবং অন্য অন্য জায়গায় ভোল্টেজ বাড়ানোর কাজেও ট্রান্সফরমার ব্যবহার করা হয়, সেগুলো আমরা একটু পরে দেখব। এখন আমরা দেখব যে ট্রান্সফরমারের গঠন, ট্রান্সফরমারটা কিভাবে তৈরি করা হয়। তা প্রথমে বললাম যে ট্রান্সফরমারের ভিতরে কি থাকে আমাদের, যে চুম্বকীয় ভাবে একটা থেকে আরেকটাকে আমরা ট্রান্সফার করি। তো চুম্বক তৈরি করতে গেলে, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করতে গেলে আমাদের কি লাগবে, কি লাগবে, কয়েল লাগবে না? কয়েল। কয়েলের প্রয়োজন হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের কয়েল, দেখি এটা হচ্ছে কি কপারের কয়েল, ঠিক আছে? তো এইখানে আমরা কি করলাম, 11 কেভি 11,000 ভোল্ট সরবরাহ করলাম, তাহলে অবশ্যই কয়েল লাগবে। তা ট্রান্সফরমারের কয়েলগুলা, এখানে একটা চিত্র আছে দেখেন, এখানে খেয়াল করেন একটু, যে দেখা যায় এগুলো হচ্ছে কিন্তু কয়েল বাঁধা আছে, এর উপরে কিন্তু পেপার ইনসুলেশন দেয়া আছে, এগুলো কিন্তু কয়েল, কয়েলের উপরে কি আছে, পেপার ইনসুলেশন করা আছে, দেখা যায় স্যার এখানে, জি। দেখা যাচ্ছে এটা কিন্তু কয়েল। আর মাঝখানেরটাকে আমরা বলি হচ্ছে কোর, মাঝখানেরটা বলি কি, কোর। আচ্ছা, প্রথমে আমরা কোরটা দেখি, কোরটার কাজ কি। আচ্ছা, আমি এখানে থ্রি ফেজ ট্রান্সফরমারটাকে নিয়ে একটু আলোচনা করি যে কোরটার কাজ কি হবে। আচ্ছা, এখানে আমি একটা থ্রি ফেজ ট্রান্সফরমারের কোর অঙ্কন করতেছি। অত ভালো হলো না, তারপরে একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এটা হচ্ছে কোর। এই কোরটা হচ্ছে লেমিনেশন, যে সিলিকন স্টিলের তৈরি, পাতলা পাতলা শীট দ্বারা তৈরি। আপনি যদি ছবিটা দেখেন, একটু খেয়াল করেন, এই যে দেখেন এখানে পাতলা পাতলা শীট দিয়ে এই কোরটা তৈরি করা, ঠিক আছে? এই কোর অনেকটা অনেকটা টাইপের আছে, আই টাইপের আছে, অনেক ধরনের কোর আছে, ঠিক আছে? এটা হচ্ছে সেই কোরটা। আচ্ছা, তা আমরা কি করি, চুম্বকীয় ভাবে একখান থেকে আরেকখানে আমরা কি নিয়ে যাই, বিদ্যুৎ স্থানান্তরিত করি। তাই এটা একটা থ্রি ফেজ ট্রান্সফরমারের কোর। আচ্ছা, কোরটা হচ্ছে সিলিকন স্টিলের তৈরি। আমরা জানি যে ম্যাগনেটিক ফ্লাক্স যখন উৎপন্ন হয় তখন বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে না, চারপাশে ছড়ায় না? তো এইটা আচ্ছা। একটা সেন্টারের দিকে নিয়ে যেতে, অর্থাৎ আমাদের যে প্রাইমারি সেকেন্ডারি কোর আছে তার ভিতরে নিয়ে যাওয়ার জন্য এই কোরগুলো ব্যবহার করা হয়। কোরগুলো হচ্ছে সাহায্য করে ম্যাগনেটিক ফ্লাক্সটা যেন লসে না যায়। তো এখন এর উপরে আমি কিন্তু একটু সহজভাবে বলার চেষ্টা করতেছি, একবার ইঞ্জিনিয়ারিং ভাষায় না, যাতে সহজভাবে আপনারা বুঝতে পারেন। এই কোরের উপরে কি করা হয়, প্রথমে যার মধ্যে বিদ্যুৎ যাবে, তা আমাদের কি, আমাদের ইনপুট লাইন কত, 11। 11,000 ভোল্ট না? জি। আর আউটপুট কত, 400। 400 ভোল্ট। তাহলে 11,000 যদি ভোল্ট হয়, তাহলে আউটপুট আমরা কি এখান থেকে আউটপুট নিব হচ্ছে 400, অর্থাৎ যেটাকে আমরা বলি সেকেন্ডারি সাইড বলি, এটা বলে হচ্ছে 400 ভোল্ট। তাহলে ভোল্টেজ কম হলে কারেন্ট বেশি হবে, স্বাভাবিক তাই না? জি। ভোল্টেজ কম হলে কারেন্ট বেশি হবে না? তো এইখানে মোটা কি থাকবে, আমাদের কয়েল থাকবে, সেটা আমাদের সবার ভিতরে সেন্টারে এরকম মোটা কয়েল থাকবে, মোটা কয়েল থাকবে, ঠিক আছে? এবং এই মোটা কয়েলের উপরে, যেহেতু আমাদের ইনপুট হচ্ছে কি 11 কেভি 11,000 ভোল্ট, তাহলে এটার উপরে কি করে, একটা চিকন কয়েল আমরা এটাতে ইনসুলেশন করে সামান্য একটু গ্যাপ রাখা হয়, গ্যাপ রাখার পরে কি করি, এর উপরে আমরা আরেকটা কয়েল পেঁচাই, এর উপরে আরেকটা কয়েল পেঁচাই। তাহলে এইটা হচ্ছে আমাদের কি 11,000-এর প্রাইমারি সাইড, আর এটা হচ্ছে কি 400 ভোল্টের সেকেন্ডারি সাইড। অনুরূপ ভাবে এইখানেও সেম ভাবে এখানেও আমাদের ভিতরে একটা কয়েল থাকে, ঠিক আছে? এখানেও থ্রি ফেজ, যেহেতু এখানেও একটা কয়েল আছে, এবং এর উপরে কি থাকে আরেকটা, এটা চিকন হবে, ঠিক আছে? এর উপরে আরেকটা চিকন কয়েল, আরেকটা চিকন কয়েল।
তাহলে ট্রান্সফরমারের ভিতরে যদি আমরা যে মূল যে দুইটা জিনিস দরকার হয় সেই দুইটা জিনিসের মধ্যে একটা হচ্ছে কোর, একটা কি কোর কোর, আর একটা কি কয়েল কয়েল। কয়েল এটাকে ওয়েন্ডিংও বলা হয়, ওয়েন্ডিংও বলা হয়। তাহলে এই ট্রান্সফরমারের মূল যে যে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে, এটা হচ্ছে কি কোর না, জি, এটা কোর, একটু কথা বলেন। আর দেখেন ভিতর সাইডে দেখেন একটা আছে, ভিতর সাইডে একটা আছে, এটা হচ্ছে প্রাইমারি, এই যে মোটা যে কয়েলটা সেই কয়েলটা। আর উপর সাইডে হচ্ছে আমার, সরি, এটা হচ্ছে সেকেন্ডারি, অর্থাৎ ভিতরেরটা লো ভোল্টেজেরটা, আর উপরেরটা হচ্ছে কি হাই ভোল্টেজ কয়েলটা। ঠিক আছে, এবং এটা গোটা একটা ফ্রেমের মধ্যে বসা থাকে। তাহলে ট্রান্সফরমারের মূল দুইটা জিনিস থাকে, সেই জিনিসটা হচ্ছে কোর এবং কোর হচ্ছে কয়েল। আর বাকি যত সব জিনিস আছে এটাকে সাজানো গোছানোর জন্য। ক্লিয়ার? বাকি যা কিছু পাই কি এটাকে সাজানো এবং গোছানোর জন্য, তাই না? জি আচ্ছা, ফেসবুকে কি আমাদের সাউন্ড শোনা যায়? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এই কোর এবং কয়েলটাকে কি করি, একটা ট্যাঙ্কের মধ্যে নিয়ে আসি, একটা ট্যাঙ্কের মধ্যে ঢোকাই। তো এই জন্য এটাকে কি বলি আমরা, ট্রান্সফরমার ট্যাঙ্ক বলি, ট্রান্সফরমার ট্যাঙ্ক বলি। ট্যাঙ্ক কেন বলা হয়, যে এর ভিতরে তেল থাকে, এর ভিতরে। শাহিন খান, আপনার সাউন্ড আসতেছে স্যার, মিউট করেন প্লিজ। শাহিন খান, হ্যাঁ। আচ্ছা, এটা কি থাকে, এই কোর, এটা কি কোর না, জি, এর উপরে এটা কি জি কয়েল না, কয়েল, কয়েল। তাহলে কয়েল কোর থাকতেছে, কয়েল থাকতেছে, এবং কি থাকে, একটা ট্রান্সফরমার ট্যাঙ্কের ভিতরে এটাকে ঢুকানো থাকে। এটাকে ট্যাঙ্ক বলি, বাক্স না বলে বা কভার না বলে ট্যাঙ্ক বলি কেন, আমাদের এই কোর এবং কয়েল সমস্তটা কি থাকে, একটা তেলের ভিতরে ডুবানো থাকে, একটা তেলের ভিতরে ডুবানো থাকে, যেটাকে আমরা বলি ট্রান্সফরমার অয়েল, ট্রান্সফরমার অয়েল বা ইনসুলেশন অয়েল। আর এর বাণিজ্যিক নাম হচ্ছে পাইরানল অয়েল, পাইরানল অয়েল এই তেলের মধ্যে থাকে। আহ মোটরের ভিতরেও থাকে, জি, মোটরের ভিতরেও থাকে। হ্যাঁ, না মোটরে, সব মোটর থাকে না, তবে ট্রান্সফরমার সুইচ গিয়ার এগুলোর ভিতরে থাকে। তারপরে যে ওয়েল্ডিং মেশিন আছে বড় বড় গুলা, ওগুলো তো থাকে। তো এটা হচ্ছে ইনসুলেটিং অয়েল, এটা হচ্ছে ইনসুলেটিং অয়েল। এই অয়েলের দুইটা কাজ, তেলের দুইটা কাজ, এই তেলটা গোটাটা ভর্তি করা থাকে। এই তেলের দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে কি হিট, যে ট্রান্সফরমার যখন চলবে তখন তাপ উৎপন্ন হবে না, জি, যেহেতু এখানে ম্যাগনেটিক ফ্লাক্স জি উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হবে। এই তাপটাকে সরায় দেওয়ার কাজ করে, বাহিরের দিকে সরায় দেওয়ার কাজ করে। কিভাবে কাজ করে সেটা দেখি। যে এই ট্রান্সফরমারের পাশে দেখেন কুলিং টিউব আছে, দেখা যায় এই যে টিউবগুলো দেখা যায়, এগুলো হচ্ছে কি কুলিং জি জি টিউব। ঠিক আছে, আপনি বড় ট্রান্সফরমার দেখবেন কুলিং টিউব আছে। তা আমরা জানি যে এটা গোটা যখন তেল ভর্তি করা থাকবে, যখন হিট হবে, হিট হলে কি হয়, তেল পাতলা হয় না ঘন হয়? পাতলা হয় পাতলা পাতলা হয়। আচ্ছা, যখন হিট হবে তখন এই পাতলা তেলগুলা উপরে দিকে উঠবে না, কারণ জি, ভারী তেলটা ভেসে থাকবে, পাতলা তেলটা উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠবে। আচ্ছা, উপরের দিকে যখন উঠতেছে, যেহেতু এই ট্যাঙ্কের সঙ্গে এই কুলিং টিউবগুলো কানেক্টেড, তখন এইখানেও তেল আসতেছে, এটাও তেল ভর্তি হয়ে আছে। এবং কুলিং টিউবগুলো বাইরে থাকে, বাইরে থাকার ফলে এটা কি হয়, সারফেসটা অনেক বৃদ্ধি পায়, সারফেসটা বৃদ্ধি পায়, দ্রুত হিট এক্সচেঞ্জ করতে পারে, দ্রুত হিট বাতাসের সঙ্গে এক্সচেঞ্জ করতে পারে। এই টিউবের তেলগুলো দ্রুত ঠান্ডা হবে না, জি, দ্রুত ঠান্ডা হবে। ঠান্ডা হলে তেলটা ভারী হবে, তখন এই ঠান্ডা জি তেলটা আবার ভিতরে ঢুকবে, অর্থাৎ অটোমেটেড একটা কুলিং সিস্টেম চলতে থাকে, অটোমেটেড কুলিং সিস্টেম চলতে থাকে। কিন্তু খুব বড় বড় যে পাওয়ার ট্রান্সফরমার গুলো আছে সেখানে কিন্তু এটা হবে না, সেখানে কিন্তু ওই ফ্যান লাগাই দিয়ে ফোর্সলি ঠান্ডা করার ব্যবস্থা করা হয়। আর খুব ছোট ছোট, যেটা আমরা ওই যে পল্লী বিদ্যুৎ ব্যবহার করি সিঙ্গেল ফেজ, সেখানে ফ্যানের প্রয়োজন হয় না, যেহেতু ছোট ট্রান্সফরমার। তা এখন এইটা হচ্ছে একটা কাজ তেলের, তেলের কাজটা কি হচ্ছে, কুলিং করা, ঠান্ডা করা। আর একটা হচ্ছে ইনসুলেটের কাজ করা, ইনসুলেশনের কাজ করা। যেহেতু এখানে কাছাকাছি হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ কয়েল আছে এবং ঘন ঘন পেঁচানো আছে, তাই এখানে শর্ট সার্কিট বা লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ইনসুলেশন যেন ব্রেক না হয়, এই তেলের ভিতর দিয়ে কিন্তু কারেন্ট যায় না। অর্থাৎ 3 কেভি বা তার উপরে, এটা অয়েল টেস্টের একটা রেজাল্ট আছে, তার উপরে এর ভিতর দিয়ে কিন্তু কারেন্ট প্রবাহিত হতে পারে না। না পারার ফলে কি হয়, একটা ইনসুলেশনের ব্যবস্থা থাকে, ইনসুলেশনের ব্যবস্থা থাকে। তাহলে এতক্ষণ ধরে ট্রান্সফরমারের গঠনে কি কি নাম শিখলাম বলেন তো? এটা কিন্তু আমার ক্লাসের সঙ্গে সঙ্গে আপনাদের মুখস্থ হওয়ার কথা, কারণ সামনে এবিসি লাইসেন্স আছে, এখানে লাইসেন্সের পরীক্ষা আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবেই আসবেই, মাস্ট বি কোশ্চেন। কোর থাকে, কয়েল থাকে,
হ্যাঁ, তারপর অয়েল ইনসুলেশন থাকে ট্যাঙ্ক থাকে ইনসুলেশন অয়েল অয়েল থাকে। অয়েল ট্রান্সফরমার ট্যাঙ্ক বলে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা দেখলাম যে হচ্ছে কোর, তারপর হচ্ছে কয়েল, তারপরে হচ্ছে ট্রান্সফরমার ট্যাঙ্ক, তারপর হচ্ছে ইনসুলেশন অয়েল, এবং সাইডে কি থাকলাম, কুলিং টিউব। এটার আরেকটা নাম আছে, সেটাকে আমরা রেডিয়েটর বলি। রেডিয়েটর বলি। রেডিয়েটর জি। আচ্ছা, এখন আমাদের যে এই কয়েলগুলো যে কানেকশন আছে, এই যে কয়েলটা আছে, এটা টার্মিনালটা বাইরে নিয়ে আসতে হবে না জি কানেকশনের জন্য? তো এগুলোকে আমরা হচ্ছে বুশিং। এগুলোকে কি বলা হয়? একটা হচ্ছে বুশিং আর একটা হচ্ছে টার্মিনাল। একটা হচ্ছে কি, বুশিংও বলে, আবার টার্মিনালও বলবেন। বুশিংও বলবেন, টার্মিনালও বলবেন। তো এটা কেমন থাকে, আমি একটু ট্রান্সফরমারে যাই। দেখেন, এই দেখতে পাচ্ছেন, এটা বুশিং। বুশিং এবং টার্মিনালও বলতে পারেন, ঠিক আছে? এই বুশিংটা দুই প্রকার আছে। একটা ধরেন যে অনেক বড় সাইজের দেখা যায়, আর এগুলো কি ছোট সাইজের না জি হুম দেখা যায়। আর এইখানে দেখেন দুইটাই বড় সাইজের, এটাও বড়, এটাও বড়, একটু ছোট বড় আছে, কিন্তু দুইটাই বড় সাইজের। কারণ এটা হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার। পাওয়ার ট্রান্সফরমার অর্থাৎ এটা হচ্ছে 132 কেভি বা 230 কেভি লাইনকে হচ্ছে আপনার 33 কেভি লাইনে কনভার্ট করে, অর্থাৎ ভোল্টেজটাকে কমায়। কিন্তু এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। তো এইখানে যেই সাইডটাতে ইন হবে, ভালো করে বোঝেন, যেই সাইটে বিদ্যুৎ ইন হবে, তা এইখানে আমাদের বিদ্যুৎ ইন হচ্ছে কোন সাইটে? 11 কেভি না? জি জি হ্যাঁ, জি 11 কেবি 11 কেভি। তো এটাকে আমরা বলি হচ্ছে এইচটি বুশিং, হাই টেনশন এইচটি, এইচ এইচটি বুশিং, এইচটি বুশিং, ঠিক আছে? বা এইচটি টার্মিনাল, এইচটি টার্মিনাল। এখানে তিনটা থাকবে, রেড, ইয়েলো, ব্লু, তিনটা ফেজের জন্য তিনটা। এটাকে বলে কি, এইচটি টার্মিনাল। আর যেখান দিয়ে বের হবে এটা হচ্ছে লো সাইট, তাই না? জি লো সাইট, এটাকে বলা হচ্ছে এলটি বুশিং অথবা এলটি টার্মিনাল। এখানে বের হবে কত? 400 ভোল্ট। এখন আপনাকে প্রশ্ন করতে পারে যে এই ট্রান্সফরমার এইচটি বুশিং কোনগুলো? এইচটি এগুলো বুশিং কোনগুলো? বড়গুলো এসটি বুশিং। বড়গুলো স্ট্রিং বুশিং। বড়গুলো এখন আপনাকে প্রশ্ন করতেই পারে, ধরেন যে আমি আপনাকে যদি প্রশ্ন করি যে হচ্ছে এই বড়গুলো কেন এসটি বুশিং হইলো, এই বুশিং গুলো কেন বড় বড় হলো, আরেকগুলো তো ছোট ছোট আছে এলটির? 11 কেভি লাইন যেহেতু 11,000 কেভি ভোল্টেজ বেশি পাওয়ারটা বেশি স্যার, এই জন্য ওগুলো বড় এটা ইনপুট লাইনে সেজন্য স্যার। ইনপুট যেহেতু বড় করে দিছে আর কি। একটাও হয় নাই। প্রাইমারি সেপারেশন। আচ্ছা, প্রাইমারি সেকেন্ডারিও না? বলেন, যারা যারা অনলাইনে দেখছেন তারা কমেন্টে বলেন দেখি। আহ, আচ্ছা, ভোল্টেজ বেশি হলে ইনসুলেশনটা বেশি হতে হবে না? জি ভালো করে মনে জি রাখেন। আচ্ছা, সাপোজ আমি যেই কাঠের উপর দাঁড়ায়া আমি 220 লাইন অর্থাৎ 220 ভোল্টের লাইন ধরতে পারি, সেই কাঠের উপর দাঁড়ায় কি 11 কেভি লাইন ধরতে পারবো? না স্যার। না স্যার। জি না কারণ এইখানে আমাদের যেটাতে ইন হয়েছে এইচটি অর্থাৎ হাই টেনশন অর্থাৎ 11 কেভি, 11,000 ভোল্ট আছে, তাহলে এখানকার বুশিংটা অবশ্যই বড় হবে। এখানে কিন্তু কেবলগুলো কি চিকন না? ওয়্যার মোটা। জি চিকন, মোটা কেন হবে? চিকন চিকন চিকন, ইনসুলেশন মোটা কিন্তু ওয়্যার চিকন। আর এলটি সাইটের ভোল্টেজ যেহেতু কম, এই জন্য বুশিং গুলা ছোট, এবং এখান ছোট। থেকে আউটপুটটা বের হবে, আউটপুট কেবলগুলো কি মোটা না? জি স্যার। মোটা মোটা। এখন যদি আমি আবার প্রশ্ন করি আপনাকে যে এটার যে এই এলটি সাইট, যে সাইট থেকে আপনার লাইন পাচ্ছেন, এখানে কেবলগুলো কেন মোটা হলো? এখানে ভোল্টেজ কম ভোল্টেজ কারেন্ট বেশি হবে। ভোল্টেজ কম, কারেন্ট বেশি, এই জন্য কি হয়েছে? তার মোটা কেবল হলো। এই জন্য মোটা হয়েছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস প্রশ্ন করা হয়, স্যার ফজলে রাব্বি মিউট করেন স্যার, যাদের আশেপাশে সাউন্ড আছে তারা কথা বলার দরকার নেই আমার সঙ্গে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে, একটু আমি যাই, তাহলে কি আমরা বুশিং পাইলাম নাকি? এসটি বুশিং, এলটি বুশিং, এগুলোর আরেকটা নাম আছে প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড। প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড। সেকেন্ডারি আচ্ছা, প্রাইমারি সাইড কোনগুলো হবে? ভালো করে খেয়াল করেন, মোটাগুলা হচ্ছে কি এইচটি প্রাইমারি, এসটি গুলা হচ্ছে প্রাইমারি। আচ্ছা, কেন প্রাইমারি? আমি যদি আপনাদের স্কুল কলেজের সঙ্গে আপনি কম্পেয়ার করি, আমরা কি প্রথমে প্রাইমারি স্কুলে যাই তারপরে সেকেন্ডারি যাই যাই নাকি? জি না স্যার। কেন?
কি বলেন? আগে প্রাইমারিতে যাই, ঠিক আছে। আগে প্রাইমারিতে যাই, তারপরে ক্লাস 5 করার পরে সেকেন্ডারিতে যাই। তো যেখান দিয়ে লাইন ইনপুট হবে, অর্থাৎ আপনার ট্রান্সফরমার যেখান থেকে পোল থেকে পাওয়ার আসবে, সেটা হচ্ছে প্রাইমারি সাইড, আর যেটা থেকে আপনার লোডে যাবে সেটাকে কে বলবো? সেকেন্ডারি টার্মিনাল বা সেকেন্ডারি সেকেন্ডারি সাইড। সেকেন্ডারি সাইড বা সেকেন্ডারি টার্মিনাল বা সেকেন্ডারি বুশিং, যেটাই বলতে পারেন, ঠিক আছে? তাহলে প্রাইমারি সেকেন্ডারি শেষ। এখন তাহলে ট্রান্সফরমারের উপরে এই জায়গায় একটা ট্যাঙ্ক থাকে, দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাঙ্ক আছে, দেখা যায় জি জি এখানে একটা ট্যাঙ্ক আছে। এই ট্যাঙ্কটাকে আমরা বলি কনজারভেটর ট্যাঙ্ক। কনজারভেটর ট্যাঙ্ক, সবাই একটু বলেন, কনজারভেটর ট্যাঙ্ক। কনজারভেটর ট্যাঙ্ক। আচ্ছা, এই ট্যাঙ্কের কাজ কি? এই ট্যাঙ্কের কাজ কি হবে? তেল রিজার্ভ হুম, অয়েলের তেল সাথে রিজার্ভ যুক্ত আছে। এটা বলেন, বাতাস সবাই জানেন। বাতাস বাতাস তেল বাতাস রাখা। বাতাস রাখার জন্য। তেল রিজার্ভ রাখা তেলটা আর যখন তেল রিজার্ভ রাখা কি? প্রেশার বাইরে তেল যাবে, রিজার্ভ রাখা প্রেসার বাইরে গেলে আর কি? স্পেয়ার ট্যাঙ্কি স্যার। হুম, স্যার মনে হয় ময়েশ্চার যদি বেশি হয়ে যায় হয়তো। ময়েশ্চার যদি বেশি হয়। আচ্ছা, যারা যারা অনলাইনে দেখছেন তারা একটু বলার চেষ্টা করেন। ওনারা তেল এক্স্যাক্টলি যে রিজার্ভ জিনিসটা রাখা আমি চাচ্ছি সেটা পাচ্ছি না তাদের কাছ থেকে অ্যান্সারে। আচ্ছা, স্যার তেল তেলের যদি ওয়েলে যদি শর্ট পড়ে তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুদবুদ এইটা গুলো একটু- ওপরে উঠবে স্যার। আচ্ছা, ওটা oil স্পেয়ার যদি- ট্যাঙ্কি স্যার, হুম, তেলের স্পেয়ার রিজার্ভ ট্যাঙ্কি। রাখা আচ্ছা, অয়েল যদি শর্ট পড়ে। আচ্ছা, কনজারভেটর ট্যাঙ্কের কাজ হচ্ছে অনেক কয়টা। একটা হচ্ছে তেলটাকে রিজার্ভ রাখা। রিজার্ভ রাখা বলতে কি, এইখানে আমাদের কিছু তেল রিজার্ভ থাকে, ঠিক আছে, ফুল থাকে না, রিজার্ভ থাকে। কি হয়, যখন ঠান্ডার দিন আসবে, শীতকাল আসবে, তখন কি ঠান্ডাতে তেলের ঘনত্বটা কমবে না, জি স্যার। জি জি স্যার। আয়তনটা কমবে। তাহলে তো এটা আমাদেরকে ফুল ট্যাঙ্কটাই কিন্তু তেল দিয়ে ভর্তি রাখতে হবে, তেল দিয়ে ভর্তি রাখতে হবে, তখন এখান থেকে তেলটা ভিতরে আসবে। আবার যখন গরমকালে প্রচুর হিট হয়ে যাবে বা ট্রান্সফরমার যখন ফুল লোডে গেছে তখন হিট হয়ে যাবে, তখন তেলটা পাতলা হবে। পাতলা হলে এর আয়তন বাড়বে না? জি স্যার। জি স্যার। আয়তন বাড়বে, তখন কি হবে, এখানে যেয়ে সে জমা হবে। কারণ যদি এরকম হয় যে শীতকালে তেল ঢালতে হবে আবার গরমকালে তেল বাইর করতে হবে, তাহলে তো মুশকিল হয়ে যাবে, ব্লাস্ট হয়ে যাবে, তাই না? ব্লাস্ট হয়ে যাবে। তো এই জন্য এটা হচ্ছে একটা মূলত রিজার্ভ ট্যাঙ্কের মতো কাজ করে, একে আমরা বলি কনজারভেটর ট্যাঙ্ক। এবং এইখানে একটা ইন্ডিকেটর থাকে, যে ইন্ডিকেটরের মাধ্যমে আমরা দেখতে পারি যে তেলের লেভেলটা হাই, লো, মিডিয়াম কোন পর্যায়ে আছে। লো হলে কিন্তু আবার আমাদের তেল ফিলিং করতে হবে, তেল ফিলিং করতে হবে। এটা হচ্ছে কনজারভেটর ট্যাঙ্কের কাজ। এখন কথা হচ্ছে, এই কনজারভেটরে যখন তেল, এই যে এই পর্যন্ত আছে তেল, আর বাকিটা কি আছে উপরেরটা? ফাঁকা। ফাঁকা মানে কি, বাতাস না? বাতাস। জি বাতাস আছে। আচ্ছা, এখন যখন তেলের আয়তনটা বাড়বে, এই বাতাসটাকে বের করে দিতে হবে না? জি জি স্যার। জি যদি বের করে না দেয় তাহলে কি এই তেলটা যাবে এখানে? না না। যাবে স্যার। না। তো এই তেলটাকে বের করে দেওয়ার জন্য এখানে একটা লাইন করে দেওয়া থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে ব্রিদার। ব্রিদারের কাজ কি? ব্রিদার মানে হচ্ছে শ্বাস, ব্রিদিং করা। আমরা বলি না ব্রিদিং করা, শ্বাস প্রশ্বাস নেওয়া। অর্থাৎ যখন তেলের আয়তন কমবে, এখান দিয়ে ভিতর দিয়ে বাতাস ভিতরে ঢুকবে। আবার যখন তেলের আয়তন বাড়বে, এপাশ দিয়ে কি বাতাস বের হবে না? জি জি স্যার। জি এটাই হচ্ছে ব্রিদারের কাজ। ব্রিদারের কাজ শ্বাস নেবে। শ্বাস নেওয়ার মতো। বিদ্যুৎটা মূলত এটা কি একটা মানে এটা কি সেন্সর বা কিছু একটা? না না না, সেন্সর না, এটা একটা ওই যে বাতাস জারের মতো, এটা জারের মতো একটা ফিল্টারের মতো কাজ করে, ঠিক আছে? ফিল্টার যেমন আমরা যখন শ্বাস নেই, আমাদের শরীরে ভেতরে কি যায়? শুধুমাত্র অক্সিজেন যায়, বাকিগুলা বের করে দেয়। আচ্ছা, যখন এখান দিয়ে বাতাস ভিতরে ঢুকবে, এর ভিতরে থাকে সিলিকা জেল থাকে। আমার বোর্ডটা একটু সমস্যা করতেছে। সিলিকা জেল থাকে। এই সিলিকা জেলের কাজ কি? বাতাসে শুধু শুধু পিওর বাতাসটা ভিতরে ঢুকবে, ময়েশ্চার, পানি জাতীয় জিনিস ভিতরে ঢোকা যাবে না, ঢুকলে তেলের গুণগত মানটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এখানে একটা সিলিকা জেল থাকে, এটা একটা ফিল্টারের মতো বলতে পারেন। ফিল্টার মূলত বাতাসটাকে ফিল্টার করে শুধু বাতাসটাকে পাস করে, আর এর যে ময়েশ্চার গুলো আছে সেটাকে ধরে রাখে। তার অনেকগুলো ওই কন্ট্রোল সার্কিট বক্সের ভিতরে সিলিকা জেল হ্যাঁ, থাকে স্যার। সব জায়গায় কন্ট্রোল সার্কিট বক্স না, আপনি যে বড় বড় যে প্যানেল বোর্ড গুলো আছে না মেশিনের, সেখানেও দেখবেন যে হ্যাঁ, সেখানে ভিতরে দেখবেন যে এসি লাগানো আছে এই হিউমিডিটি করার জন্য। কারণ ময়েশ্চার কিন্তু খুব মারাত্মক একটা জিনিস, যে কোনো ডিভাইসকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আপনার যে কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, যেমন আমি যে রুমটা আছি, যে রুমে ক্লাস নিচ্ছি, এটা স্টুডিও, এটা হচ্ছে ফুললি জানলা টানলা সব লক করা, কোনো কিছু ফাঁকা নাই, ঠিক আছে?
ফাঁকা থাকলে সাউন্ড আসে। তা যখন আমি গ্রামের বাড়িতে যাই 4-5 দিন থাকি না, তখন এই দূরের রুমের দরজা খুলে রাখতে হয়। কারণ প্রথমবার রুমের দরজা বন্ধ করে গেছি, দেখি আসার পরে দেখি যে আমার মনিটর টনিটর সব ঘেমে শেষ। হুম। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি কি জিনিস জানলাম? এটা জানলাম কি কনজারভেটর ট্যাঙ্ক, এটা জানলাম কি ব্রিদার, এটা জানলাম ব্রিদার। ব্রিদার ভিতরে কি থাকে? সিলিকা জেল থাকে। স্যার আমি একটু কিন্তু ভেঙে ভেঙে বলার চেষ্টা করতেছি এই কারণে যাতে আপনাদের মাথায় একবার ঢুকে যায়, 5বার যেন জি ডুবাইতে স্যার। না হয়। আচ্ছা, এই দুইটার মাঝখানে এই কনজারভেটর ট্যাঙ্ক আর এই যে কানেকশন আছে, এর পাইপলাইনের ভিতরে একটা জিনিস থাকে, সেটাকে বলে হচ্ছে বুখস রিলে। বুখস রিলে। আচ্ছা, বুখস রিলেটা কোথায় থাকে আমি একটু দেখাই। বুখস রিলেটা এই যে, এটা হচ্ছে সেই বুখস রিলে, ঠিক আছে? বুখস রিলে এটা হচ্ছে ট্রান্সফরমার প্রোটেকশনের কাজ করে, ট্রান্সফরমারের নিরাপত্তার কাজ করে। কিভাবে কাজ করে সেটা পরে দেখাই। আমি জাস্ট আরেকটা দেখাই, ট্রান্সফরমার ভেতরে বুখস রিলেটা আছে। আছে কিন্তু ক্লাসটা অনেক বড় হবে, আপনারা আছেন তো নাকি? জি 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 স্যার। জি স্যার। হ্যাঁ, তারা আছে জি নাকি? আছি ইনশাআল্লাহ। এখানেও দেখতে পাচ্ছি জি না, স্যার আছি। এখানেও দেখতে পাচ্ছি না বুখস রিলে। এটাতে আছে, এটাতে আছে। আচ্ছা, সাধারণত এগুলো ছোট ছোট ট্রান্সফরমারে এই বুখস রিলেটা থাকে না। সাধারণত ছোট ছোট ট্রান্সফরমারে মুখোশ রিলেটা থাকে না। এটা হচ্ছে 600 কেভির উপরে, 630 কেভির উপরে ট্রান্সফরমারে এই মুখোশ রিলেটা আমরা ব্যবহার করি। এর দুইটা কাজ। একটা কাজ হচ্ছে ট্রান্সফরমারের ভিতরে তেল আছে, তো এই তেল যখন থাকবে তখন তেলটা গরম হবে, তখন এর ভিতরে গ্যাস তৈরি হবে না? জি জি স্যার। জি কি হয় আমাদের সাধারণত মানে যদি আমরা ওই যে পানিকে জাল দেই, ভ্যাপার হয় না, বাষ্প হয় না? জি যেহেতু তেল আছে, জি গরম হবে ঠান্ডা হবে, গরম হতে পারে, এখানে গ্যাসের জমা হবে। তো গ্যাসের জমা যদি খুব বেশি হয়ে যায়, ট্রান্সফরমারটা ব্লাস্ট হতে পারে, বিস্ফোরণও হতে পারে। তা প্রথমে এই বুখস রিলে কি করে, আমাদের একটা অ্যালার্ম দেয়। এখানে একটা অ্যালার্ম সার্কিট আছে, অ্যালার্ম দেয় যে আপনার এখানে গ্যাসের ভিতরে চাপ জমছে। আর যদি খুব বেশি হয়ে যায় তাহলে সে ট্রিপ সার্কিট, এর আগে আমরা এর পরের ক্লাস দেখব যে এর আগে আমাদের ভিসিবি ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার বা ওসিবি ওয়াইল সার্কিট ব্রেকার থাকে, যেটা হচ্ছে 11 কেভি লাইনে থাকে, সেটাকে ট্রিপ করে লাইনটাকে বন্ধ করে দেয়, ট্রান্সফরমারটাকে নিরাপদ রাখে। তা আপনি বলতে পারেন যে ট্রান্সফারের বিভিন্ন ত্রুটির প্রোটেকশনের জন্য ট্রান্সফরমার ট্যাঙ্ক এবং কনজারভেটর ট্যাঙ্কের পাইপের মাঝে যে রিলে বসানো থাকে সেটাকে আমরা বলে হচ্ছে বুখস রিলে। তা এটার হচ্ছে ত্রুটির জন্য কারেন্টের সৃষ্টি হলে ট্রান্সফার ট্যাঙ্কের যে গ্যাসের সৃষ্টি হয়, এই গ্যাসের হাত থেকে, বিস্ফোরণের হাত থেকে রক্ষা করার জন্য প্রথমে সে একটা সিগন্যাল দেয়, অর্থাৎ অ্যালার্ম দেয়। আর এর থেকে বেশি হয়ে গেলে অটোমেটিক আমাদের যে ভিসিবি ওসিবি কে ট্রিপ করে লাইনটাকে বন্ধ করে দেয়। আমি আর ডিটেলসে যাচ্ছি না, কারণ এটা নিয়ে ডিটেলস আলোচনা করতে গেলে এটা গোটা ক্লাস এখানে যাবে। আমরা শুধুমাত্র ক্লাসের শুরুতে আছি। তাই এটা 600 কেভি এর উপরে, অর্থাৎ 630 কেভি যে ট্রান্সফরমার আছে তার উপরে গেলেই আমরা এই বুখস রিলেটা ব্যবহার করে থাকি। ক্লিয়ার স্যার? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন একটা পাইপ বের করা আছে না, দেখেন তো। জি জি স্যার। এটাকে বলা হচ্ছে এক্সপ্লোশন ভেন্ট, এক্সপ্লোশন ভেন্ট, ঠিক আছে? এই এক্সপ্লোশন ভেন্টের কাজ কি? যদি কোনো কারণে, আল্লাহ না করুক, যদি কোনো কারণে এর ভিতরে গ্যাস জমছে, কারণ ছোট ছোট ট্রান্সফরমার গুলোতে কিন্তু থাকে না, ছোট ছোট গ্যাস ট্রান্সফরমার গুলো বুখস রিলে থাকে না, গ্যাস জমছে। তো এখন এটা তো যদি বিস্ফোরণ হয় তাহলে তো বিশাল ক্ষতি হবে। তো এইখানে একটা পাইপ দিয়ে, এর পাইপের যে মুখটা যে সিল করা থাকে, এটা এটা একটু দুর্বল করা থাকে, এটা একটু দুর্বল ভাবে, ট্যাঙ্কের যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তার থেকে অনেক দুর্বল করা থাকে। নির্দিষ্ট একটা প্রেসার গেলে এটা বের হয়ে যাবে, ওই পাশ দিয়ে গ্যাসটা বের হয়ে যাবে, এক্সপ্লোশন হবে, যাতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আবার দেখবেন সিঙ্গেল ফেজের যে ট্রান্সফরমার গুলো আছে সেখানে দেখবেন একটা ইয়ার মতো আছে, দেখাই আমি। এখানে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার নিয়েও কিন্তু আজকে আলোচনা আছে। এই যে দেখেন, দেখা যায়, এখানে দেখা যাচ্ছে, দেখেন সেফটি ভাল্ব। প্রেসার রিলিফ ভালভ, প্রেসার রিলিফ ভালভ, ঠিক আছে? এরকম ভালভ ব্যবহার করা হয়। আর বড়গুলাতে কি ব্যবহার করা হয়, যে এক্সপ্লোশন ভেন্ট থাকে। আচ্ছা, এবং আরেকটা থাকে এই ট্রান্সফরমার জিনিসের মধ্যে, সেটা হচ্ছে হর্ন গ্যাপ লাইটেনিং অ্যারেস্টার। হর্ন গ্যাপ লাইটেনিং অ্যারেস্টার এটা কোথায় থাকে দেখেন, যে এই যে এইচটি বুশিং, হাই টেনশনের বুশিং এর উপরে এখানে একটা রড দেওয়া আছে না, এরকম জি 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 স্যার দেখা যায়। তো এই উপরের রডটা কিন্তু আমাদের 11 কেভি লাইন, 11,000 যে ভোল্টেজের লাইনের সঙ্গে সংযুক্ত এটা। আর নিচেরটা কিন্তু এর বডির সঙ্গে সংযুক্ত, এবং ট্রান্সফরমার বোর্ডে আমরা কি করি, মাটিতে আর্থিং করি। তো এইখানে নির্দিষ্ট পরিমাণ একটা গ্যাপ থাকে, নির্দিষ্ট পরিমাণ গ্যাপ থাকে। এই গ্যাপটা ওরা টেস্ট করে দেয় যে কতটুকু গ্যাপ থাকবে।
তো এই গ্যাপে হচ্ছে আমাদের 11 কেভি ভোল্টেজে এই গ্যাপে কোনো স্পার্ক হবে না, অর্থাৎ বেশি কারেন্ট প্রবাহিত হবে না। কিন্তু যদি খুব বেশি পরিমাণে ভোল্টেজ কোনোভাবে চলে আসে, খুব বেশি, সেটা কত ভোল্টেজ সেটা আমি বলতে পারতেছি না, চলে আসে, সেটা বজ্রপাতের কারণে হতে পারে বা অন্য কোনো কারণে সার্জ ভোল্টেজ হতে পারে, তখন কি হবে, এইখান দিয়ে স্পার্কিং হয়ে মাটিতে চলে যাবে। তো এটাকে কি বলি, হর্ন গ্যাপ লাইটেনিং অ্যারেস্টার। হর্ন গ্যাপ লাইটেনিং অ্যারেস্টার। তো এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন, দরকার পড়ে ভিডিওটা কয়েকবার রিপিট করবেন, এবং যারা দেখতেছেন আমাদের ফেসবুকে তারা শেয়ার করে রাখবেন। ইনশাল্লাহ এই ক্লাসটা করে গেলে এবিসি লাইসেন্স বা যে কোনো ভাইভাতে ট্রান্সফর্মার সম্পর্কে আপনি বলতে পারবেন। আমি কিন্তু ডিটেলস খোদায় খোদায় বললাম যে কোনগুলো কোন জিনিস কি কি থাকে, গঠন। আচ্ছা, গঠন নিয়ে কারো কোশ্চেন আছে? গঠনটা এখানে আমার একটু দু একটা কোশ্চেন হয়তো ইরিলিভেন্ট হইতে পারে। ওই ভিতরের যে কয়েলটা হ্যাঁ আপনার প্রাইমারি কিংবা সেকেন্ডারি, হ্যাঁ। এটা কি স্টার কানেক্টেড থাকে না ডেল্টা কানেক্টেড? আচ্ছা স্যার, এগুলো পরে আসবো। এটা আচ্ছা, পরে পরে আসবো, আসবেন। আচ্ছা আচ্ছা এগুলো পরে আসবো, আচ্ছা, কানেকশন তাহলে আমরা পরে এখন আমি যাই আরো নাই। দু একটা কোশ্চেন করবো, মানে আমি জানার জন্য করব। হ্যাঁ আমি অবশ্যই জানি না অবশ্যই যেটা, হ্যাঁ আমি পরে আরো অবশ্যই। দু একটা কোশ্চেন করবো আচ্ছা, তাহলে। এই ঠিক আছে, কানেকশন গুলো স্টার আছে আচ্ছা না ডেল্টা আছে, আমরা পরে আসতেছি, এটা পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, এইখানে আচ্ছা দেখেন ট্রান্সফরমারের এইখানে দেখেন একটা নব আছে, দেখা যায় লাল রঙের নব। জি জি স্যার। এটাকে বলি হচ্ছে আমরা ট্যাপ চেঞ্জার। ট্যাপ চেঞ্জার, এটা দেখতে এরকম দেখেন, এইখানে দেখেন এরকম। অনেক সময় বলবে যে এটার নাম কি, এটা হচ্ছে ট্যাপ চেঞ্জার, এরকম একটা নব থাকে, ট্যাপ চেঞ্জ করা থাকে। আচ্ছা, এটা হচ্ছে দুই ট্যাপ চেঞ্জার দুই ধরনের হয়, একটা হচ্ছে অফ লোড মানে লোড বন্ধ অবস্থায় এটাকে ট্যাপ চেঞ্জ করতে হয়, আর একটা হচ্ছে অন লোড ট্যাপ চেঞ্জার, অর্থাৎ লোড চালু অবস্থায় করা যায়। তা প্রথমে দেখি একে ট্যাপ চেঞ্জারটা কি জিনিস, তাই না, কি কাজে ব্যবহার করি। তা আমরা এখানে দেখেন একটা, ও কই গেল, এখানে একটা এবিবি কোম্পানির ট্রান্সফরমারের নেম প্লেট আছে, দেখা যায়, বোঝা জি যাচ্ছে স্ক্রিনে? যারা ফেসবুকে দেখছেন তারা বুঝতে পারতেছেন? বুঝতে পারলে একটু বলেন। দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যায়, ক্লিয়ার দেখা যায়, আমি নিজেও দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা। তা এইখানে একটা ছবি আছে, এখানে একটু দেখেন, এটা আমি একটু বলি কারণ পরবর্তীতে এটা বলবো না, যেহেতু এই ক্লাসের ভেতরে আছে। তো এখানে হচ্ছে টাইপ, ট্রান্সফরমারের টাইপ, তারপর পার্ট নাম্বার, ম্যানুফ্যাকচার ইয়ার, ফেজ, কত ফেজ বলা আছে, 3 ফেজ, অর্থাৎ এই ট্রান্সফরমারটা 3 ফেজ। আচ্ছা, এই ট্রান্সফরমার পাওয়ার কত, রেটেড পাওয়ার লেখা আছে কত দেখেন তো, 100 100 কেভিএ। ঠিক আছে, ট্রান্সফরমার রেটিং কিন্তু আমরা কেভিএ তে প্রকাশ করি, কিলো ভোল্ট এম্পিয়ার, কিলো ভোল্ট এম্পিয়ারে প্রকাশ করি। কেন করি সেটা পরে বলবো, আগে মূল জিনিস দেখি। আচ্ছা, এখানে স্ট্যান্ডার্ড, যেই স্ট্যান্ডার্ড অনুযায়ী তো তৈরি করা হয়েছে। আচ্ছা, এখানে দেখেন এইচভি এবং এলভি। এইচভি কত, 11,000 হুম 11,000, ঠিক আছে। 11,000 আবার মাইনাস প্লাস মাইনাস কি বলা আছে, plus 2 ইন্টু 2.5%, অর্থাৎ 5% কম বেশি হতে পারে, 5% ভোল্টেজ আপনি কম বেশি হতে পারে, এটা টলারেন্স নিতে পারবে। আচ্ছা, আর এলভি 415 ভোল্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমি বলি যে এই ট্রান্সফরমার এইচটি সাইডের ভোল্টেজ কত, এসটি ভোল্টেজ হলে 11,000, 11,000, আর এলটির 415। 415। আচ্ছা, দেখেন এরপরে নিচে দেখেন ট্যাপ সংখ্যা দেওয়া আছে, ট্যাপ আর নাম্বার দেওয়া আছে, যেমন 1 2 3 4 5, পাচ্ছেন? জি স্যার পাইছেন? 5টা ট্যাপ দেওয়া আছে, 5টা নাম্বার দেওয়া আছে। তো এখন এখানে দেখেন প্রথম নাম্বারে 11,550 ভোল্ট, 2 নাম্বারে 11,275 ভোল্ট, 3 নাম্বারে কত, 11,000 ভোল্ট, 4 নাম্বারে কত, 10,725 10,725, আর 5 নম্বরে কত, 10,450 ভোল্ট। এখন আপনার এলাকায় যে বিদ্যুতের যে পোল দিয়ে লাইন আসছে, এইখানে কি 11,000 ভোল্টে ফিক্স থাকবে, কম বেশি হতে পারে? বেশি হবে। কম বেশি হতে পারে। তো কিছু যদি কম বেশি হয়, আপনার আউটপুট যে ভোল্টেজ, এই আউটপুট ভোল্টেজ 415-তে ফিক্সড রাখার জন্য যদি আপনার লাইনে ভোল্টেজ ধরেন যে এখন আপনার লাইনে ভোল্টেজ আছে কম, অর্থাৎ 10,450 আছে, তাহলে 5 নাম্বার ট্যাপে যদি আপনি রাখেন তাহলে আউটপুট ভোল্টেজ কিন্তু 415ই পাবেন। ক্লিয়ার? জি বোঝা গেছে? মানে সিলেক্ট করতে হয় ট্যাবকে।
হ্যাঁ, এই ট্যাবটাকে সিলেক্ট করে দিতে হবে কিসের উপরে? আর আপনার এলাকার যে এইচটি ভোল্টেজ আসতেছে সেই ভোল্টেজে। যদি আপনি না দেন, ধরেন যে আপনার এখানে 10,450 আছে, আপনি যদি 3 নাম্বার ট্যাপ কত, 11,000 আছে না? যে জি 3 নাম্বার ট্যাপে রাখেন, কিন্তু তাহলে কিন্তু আপনি 415 ভোল্টেজ আউটপুট পাবেন না, কমে এখানে যাবে কম voltage। পাওয়া বেশি হবে। হ্যাঁ, তো এই জন্য ট্যাপ গুলা দেওয়া হয় যাতে আমরা একুরেট একটা আউটপুট ভোল্টেজ পাই। তো এইটা শুধুমাত্র লো ভোল্টেজ হলে যে কাজ করবে তা না। যেমন ধরেন যে হাই ভোল্টেজ, অর্থাৎ 11,550, আপনার ভোল্টেজ কিন্তু বেশি আছে, সেই ক্ষেত্রে দিলে কি হবে, আপনার 415ই পাবেন। যদি আপনি ওই আপনার লাইনের ভোল্টেজ, পোলের লাইনের ভোল্টেজ আছে ধরেন যে 11,550 ভোল্ট, আপনি ট্যাব নাম্বার 3 সেট করছেন, তাহলে আউটপুট ভোল্টেজ বাড়া যাবে না? হুম বুঝেন না এই কথাটা আবার? তো এই জন্য আমি বলি যে যদি আপনার ভোল্টেজটা বেশি থাকে, অর্থাৎ যে রেটে যে ভোল্টেজটা আপনি পাচ্ছেন আপনার লাইনে, সেই অনুযায়ী ট্যাপটা সিলেক্ট করবেন, তাহলে আউটপুট ভোল্টেজটা ফিক্স থাকবে। আর না হয় স্যার কম বেশি হবে। না হলে কম বেশি হবে। কম বেশি। তো এটা কিন্তু আমাদের একটা সুবিধা। অনেক এলাকায় দেখবেন যে ভোল্টেজ কম আছে, তো ভোল্টেজ কম থাকলে আমরা ট্যাব নাম্বার 5-এ রাখবো। 5-এ রাখলে কি হবে, আমাদের 415 ভোল্ট পাবো। তো এটাই হচ্ছে ট্যাপের কাজ। আচ্ছা, আর এখানে আমি একটা কথা বলি স্যার, হ্যাঁ বলেন। প্র্যাকটিক্যাল আর কি, প্র্যাকটিক্যাল। যেমন আমি একটা ফ্যাক্টরিতে আছি, আমাদের ফ্যাক্টরিতে প্রায় দুপুর টাইমে দেখা যায় যে ভোল্টেজটা কমে যেত, হুম আরইবির ভোল্টেজটা। হুম হুম তখন আমরা আরইবি কে কমপ্লেন করলাম যে আপনাদের এই সময় ভোল্টেজটা কমে যায়। তো ওরা বলে যে না, আমার তো ভোল্টেজ কমে না, হুম আমাদের এখানে সুইচ গিয়ারে ভোল্টেজ ঠিকই আছে। হুম তখন তারা বললো যে আপনাদের ট্রান্সফরমারের, এই যে আপনি যেটা বললেন টেপটা চেঞ্জ করা। হুম 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 তখন আমরা ট্রান্সফরমার আবার ম্যানুফ্যাকচারিং যারা আমাদের সাপ্লাই দিছিল তাদেরকে খবর দিলাম, তারা এসে টেপটা চেঞ্জ করে দিচ্ছে। হুম তো এই ভোল্টেজটা আমাদের কিন্তু প্রায় দেখা যায় ফ্লাকচুয়েট করে, হুম হুম মানে লাইনের ভোল্টেজটা। হুম। এটা লাইনেরটাও করতে পারে, আবার আমার লোডের কারণেও করতে পারে। আপনার যদি ওভারলোড হয়ে যায়, ট্রান্সফরমার যদি অতিরিক্ত লোড চালান, সেই ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ কমে আসবে। ভোল্টেজ, হ্যাঁ এটাই হয়েছে। তখন আমরা এটা টেপটা চেঞ্জ করে একটু বাড়াই নিচ্ছি, এখন আর সমস্যাটা হয় না আর কি। হুম হুম। এটা কিন্তু মানে আমরা কিন্তু সবাই কিন্তু এটা বাড়াইতে পারে না, না, এটা এটা মানে। এটা দুইটা ধরনের আছে, আমি একটু পরে আসতেছি। আচ্ছা, যেহেতু এটাই আচ্ছা, নিয়ে আলোচনা করতেছি, এটাতে যাই। এই জি ট্যাপ চেঞ্জার দুই ধরনের আছে, দেখেন। একটা হচ্ছে অফ লোড ট্যাপ চেঞ্জার, যেটা এরকম, যেটাকে যদি আপনি ট্যাপ চেঞ্জ করতে চান, আপনার পাওয়ার শাটডাউন করতে হবে, ট্রান্সফরমারকে বন্ধ করতে হবে, ট্রান্সফরমারকে বন্ধ জি জি, ওটা ওটা বন্ধ করতে করেই হবে, করছে ওটা। বন্ধ করে করতে হবে। আর হ্যাঁ, আরেকটা বন্ধ হচ্ছে করে। অন লোড ট্যাপ চেঞ্জার। অন লোড অর্থাৎ চালু অবস্থায়, লোড আপনার বন্ধ করতে হবে না, লোড চালু অবস্থায় ট্যাপ চেঞ্জ করতে পারবেন। এটা কেমন থাকে আমি দেখাই একটু। দেখতে পাচ্ছেন এই যে এখানে, এখানে একটা উপরে একটা মোটর থাকে, উপরে একটা মোটর থাকে, এখানে বিভিন্ন ট্যাপ থাকে এবং একটা কন্ট্রোল বক্স থাকে। এটা কিন্তু অটো এবং ম্যানুয়াল, যদি আপনি নির্দিষ্ট একটা ভোল্টেজ ফিক্স করে দেন, সেই অনুযায়ী কত ট্যাপে রাখতে হবে সেই অটোমেটিক চলবে। আবার চাইলে আপনি এখানে প্যানেল বোর্ড খুলে ম্যানুয়ালও চেঞ্জ করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার লোড বন্ধ করতে হবে না। এগুলো সাধারণত ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার থাকে না, এটা হচ্ছে ওই যে সাবস্টেশন, যেটা হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন করে, সেই সব জায়গায় এই ট্রান্সফরমারগুলোতে থাকে। বর্তমানে দেখবেন যে আমাদের আরএবি বলেন বা হচ্ছে পিডিবি বলেন, ডিসকো বলেন, ওদের যে ট্রান্সফরমার গুলো আছে সব অটোমেটিক, অর্থাৎ মানে অন লোড ট্যাপ চেঞ্জার, লোড চালু অবস্থায় ট্যাপ করা যায়। এই জন্য দেখবেন এখন ভোল্টেজের ফ্লাকচুয়েশন কিন্তু অনেকটা কমে আসছে, জি অনেকটা জি। কমে আসছে। তা আচ্ছা। আপনাদের যার যার ট্রান্সফরমারে এই অন লোড ট্যাপ চেঞ্জার নাই, এটা কিন্তু অনেক দামি। এই ট্রান্সফরমার গুলোর দামও কিন্তু অনেক বেশি পড়বে, কারণ সবগুলো বের করে আনা, মোটর নিয়ে আসা, এখানে কানেক্ট করা, এটা বড় বড় সাইজের ট্রান্সফরমার গুলো হয়ে থাকে, এবং অনেক ফ্যাক্টরিতেও আছে এগুলা। তো সেটা হচ্ছে কি অন লোড ট্যাপ চেঞ্জার। যদি বলা হয় ট্যাপ চেঞ্জার কয় প্রকার, দুই প্রকারের, একটা হচ্ছে অফ লোড ট্যাপ চেঞ্জার, আর এটা হচ্ছে কি অন লোড ট্যাপ চেঞ্জার। ক্লিয়ার? স্যার এখানে পিক তারতম্য আছে হ্যাঁ, পিক আওয়ারের। বুঝি নাই, আরেকবার সরি। স্যার পিক আওয়ারের যে ওনার ডিস্ট্রিবিউশন থেকে বলে যে পিক আওয়ারের তারতম্য হলে ভোল্টেজে কম বাড়া হয়। পিক আওয়ারের তারতম্য বলতে কি, পিক আওয়ার বলতে হচ্ছে যে যখন আপনার লোড সংখ্যা বেশি থাকবে, ধরেন যদি আপনি একটা ট্রান্সফরমারে ধরেন 8 কিলোওয়াট লোড নিতে পারবে, সেখানে যদি আপনি 9 কিলোওয়াট লোড চালান, তখন তার বেশি লোড হয়ে গেল না? তা বিশেষ করে সন্ধ্যার সময়, যেটাকে আমরা পিক আওয়ার বলি, পিক আওয়ার হচ্ছে বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত। এটা পল্লী বিদ্যুতের পিক আওয়ার, বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত। এই সময় কিন্তু লাইট ফ্যান যা আছে সব চলে, ঠিক আছে? তো এই সময় লোডের চাপটা বেশি থাকে, তা চাপটা বেশি থাকলে সবাই বেশি খরচ করে, এবং এই সময় কিন্তু পাওয়ার ফ্যাক্টরের মানটাও কমে আসে। তো এই জন্য এই সময়টাকে আমাদের ভোল্টেজের মানটা কমে যায়।
ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু সামনে যাব। ট্রান্সফরমারের ট্যাপ চেঞ্জার দেখলাম, বুকলস রিলে দেখলাম, এখন দেখবো হচ্ছে ট্রান্সফরমারের কানেকশন। আচ্ছা, তার আগে আমরা ট্রান্সফরমার দেখি, এখানে একটা আছে। আচ্ছা, ট্রান্সফরমারের এইচটি সাইড বা প্রাইমারি সাইডের বুশিং কয়টা দেখেন তো? তিনটা। তিনটা, তাই না? তিনটা বুশিং। আর এলটি সাইডে কয়টা বুশিং? তিনটে, চারটে। চারটা বুশিং। আপনি ভালো করে মনে রাখবেন, আমরা যে নিউট্রাল যে লাইন পাই, এই নিউট্রাল লাইনটা, আমার কি ক্যামেরা সমস্যা করতেছে নাকি? এই নিউট্রাল লাইনটা তাই কিন্তু মারতেছে। এই ট্রান্সফরমার থেকে উৎপন্ন হয়। ভালো করে বুঝেন, এই নিউট্রাল লাইনটা কোথায় উৎপন্ন হয়? ট্রান্সফরমার থেকে। ট্রান্সফরমার থেকেই। অনেক সময় প্রশ্ন করে যে নিউট্রাল কই থেকে পাই? নিউট্রালটা পাই আসলে মূলত ট্রান্সফরমার থেকে। আচ্ছা, এই নিউট্রালটা কিভাবে উৎপন্ন হয়, কানেকশনটা কিভাবে থাকে, সেটা একটু দেখি। আমরা প্রথমে দেখবো 3 ফেজ ট্রান্সফরমার, এরপরে যাব হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। আমরা বলছি যে প্রতিটা ফেজের জন্য কয়টা করে কয়েল থাকবে? 2টা করে। একটা হচ্ছে কি প্রাইমারি একটা প্রাইমারি একটা প্রাইমারি, সেকেন্ডারি। প্রাইমারি যেটা কি হাই সাইড, তাই না? জি, স্যার। তো এইখানে প্রাইমারি 2টা কয়েল, একটা হচ্ছে H1 আর একটা হচ্ছে কি H2। এখানে একটা কয়েল আছে L2 ফেজের জন্য, H1 H2। এরপরে আছে কি L3 ফেজের জন্য কি H1 H2। এই উপরের যে কয়েলটা, যেটা সবার উপরে থাকে, আমাদের বাস্তবে কি থাকে? সেকেন্ডারি যে কয়েলটা আছে সেটার ভিতরে থাকে না মোটা কয়েলটা, তার উপরে থাকে কি দেখুন চিকন প্রাইমারি। প্রাইমারিটা থাকে। প্রাইমারি তো এই প্রাইমারি কয়েলটা থাকে হচ্ছে ডেল্টা কানেকশন দেখছি আমরা স্টার ডেল্টা করার সময়, তাই না? তাহলে ডেল্টা জি, জি। কানেকশন এভাবে করি আমরা। এটার এক মাথায় এখানে কানেক্ট করছি L1, এটার H1 এ L2, এটার H1 এ L3, এবং এটা অপোজিট নিয়ে আসছি, অর্থাৎ H1টা L2 দেখছি। যদি আমি আরেকটু সিম্পলিফাই করি, 2টা কয়েল এর বোর্ডটা একটু সমস্যা করতেছে আমার। একটা, 2টা, 3টা, ঠিক আছে। এটা নিয়ে যায় কি করছি, এটা কানেকশন করছি, এটা নিয়ে যায় এটা কানেকশন করছি, আর এটা কোথায় আসবে? শুরুটা। ঠিক আছে, এটা হচ্ছে ডেল্টা কানেকশন, L1 L2 L3। তাহলে আমরা কি করছি, এইটা H2টা এই S রাখছি, এই H2টা H1 এ রাখছি, এবং এখানকার H2টা নিয়ে আসছি কোথায়? প্রথমে। তাহলে ডেল্টা কানেকশন, এই জন্য এটাতে 3টা বুশিং, নিউট্রালে কোনো প্রয়োজন নাই। এটা কি বলি আমরা? ডেল্টা কানেকশন। আর নিচেটা থাকে কি আমাদের স্টার কানেকশনে তো আমরা জানি কি হবে স্টার কানেকশনে? 3 টেবিল একটা 3টা X2 একখানে হবে, তাই না? জি, জিরো এবং হলো এটা থেকে ওখানে। আমরা মাটিতে গ্রাউন্ড করে দেই, এবং ওইখান থেকে কি বের হয়? আমাদের নিউট্রাল বের হয়। তো দেখেন, আমাদের এখান থেকে X1 থেকে L1 বের হয়েছে, এখানের X1 থেকে L2, এটা বের হয়েছে কি L3, L1 L2 L3, আর বাকি X2 গুলো একখানে করছি। ঠিক আছে, এখান থেকে বের হয়েছে কোথায়? নিউট্রাল। তাহলে ট্রান্সফরমারের যে স্টার কানেকশন আছে সেখান থেকে কিন্তু আমাদের নিউট্রাল আসে, এবং নিউট্রালটাকে সেভ করার জন্য, ব্যালেন্স করার জন্য এটাকে অবশ্যই মাটির সঙ্গে আর্থিং বা গ্রাউন্ডিং করতে হবে। ক্লিয়ার? জি স্যার। আর্থিং এবং গ্রাউন্ড করতে হবে। তাহলে আমাদের এই যে 3 ফেজ ট্রান্সফরমার, এটার কি হলো? স্টার কানেকশন, ডেল্টা কানেকশন হচ্ছে প্রাইমারি সাইডে, আর সেকেন্ডারি সাইডে কি এক্সট্রা কানেকশন। স্টার কানেকশন। আচ্ছা স্যার, যারা যারা আমাদের অনলাইনে ফেসবুকে দেখছেন তারা একটু শেয়ার করে দিবেন, যাতে পরবর্তীতে এই ভিডিওটা আবার দেখতে পারেন। আচ্ছা, আমরা এখন সামনে থেকে যাই যে 3 ফেজ ট্রান্সফরমার কত কত রেটিং এর পাওয়া যায়। 3 ফেজ, আমি কিন্তু সিঙ্গেল ফেজ বলতেছি না, 3 ফেজ বলতেছি। 100 কেভিএ, 150, 200, 250, 315, 400, 500, 630, 750, 800, 1000, 1250, 1500, 1600, 2000, 2500, 3000, 3500, 4000। ঠিক আছে, এর থেকে আরো বড় হতে পারে, আপনি চাইলে কাস্টম তৈরি করে নিতে পারেন, আপনার চাহিদা মতো আপনি যে সাইজে চাবেন সেই সাইজের তৈরি করে দিবে। স্যার, এখানে আমার একটা প্রশ্ন আছে। জি স্যার, বলেন।
এই যে 500 কেবি আমি ধরলাম 3 ফেজ ট্রান্সফরমার, হুম 500 কেবি, এটা মানে আমি একটা প্রবলেম মানে হিসাব মিলাইতে পারতাছি না, যার কারণে প্রশ্নটা করতে। হ্যাঁ অবশ্যই বলেন। এখন এই যে হ্যাঁ 500 কেবি ট্রান্সফরমার, হুম যেমন আমরা একটা 75 কেবি একটা আবেদন দিছি, 75 কেবি আরবি বললো যে এটাকে আপনি ওই যে 3টা 25 কেবি করে ট্রান্সফরমার এটা কাপলিং করে দিবে, হুম 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 সিঙ্গেল ফেজ 3টা। হ্যাঁ, হুম 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 তো সেটা আমি বুঝলাম যে সিঙ্গেল ফেজ হয়তো প্রতি ফেজে 25 করে, 3 ফেজে তারা ইয়ে করে দেবে। তারপর যখন আবার একটু হাই রেটের নিচে এলাম, সরি ওটা ছিল মনে হয় আপনার 50 কেবি এর জন্য দিছিলাম। হ্যাঁ, হুম। তারপর যখন বাড়াইতে বললাম তখন আবার বললো যে ওই যে 37 কেবি এর দুইটা আবার কাপলিং করবে, মানে 75 কেবি। হ্যাঁ 75 কেবি প্রথম বললো যে 25 কেবি করে আর 3টা দিবে, তারা 3টা দিলে তাহলে আমার 75 কেবি দিবে। স্যার ওখানে কিলোওয়াট ক্যালকুলেশন হবে। আচ্ছা বুঝতে পারছি আমি। আচ্ছা হ্যাঁ, স্যার, আচ্ছা তাহলে মনির আর মনির 37 মনির কেবি আবার হোসেন। বললো যে দুইটা হ্যাঁ, দিবে। আচ্ছা মনির হোসেন, আমি জি, একটু এটা পরে যাই, এটা একটু আচ্ছা পরে আচ্ছা যাই, ঠিক কারণ আছে। আমি সিঙ্গেল ফেজ একটা ট্রান্সফরমার আছে তো সেটা শুরু করে তারপরে গেলে সবার জন্য সুবিধা হবে। আমি দেখাই দিব আপনাকে, ঠিক আছে? আর মাইক্রোফোনে কার থেকে সাউন্ড আসতেছে যেন আমি বুঝতে পারতেছি না, কার থেকে নয়েজ আসতেছে, মানে মুখের বাতাস যাচ্ছে মাইক্রোফোনে, কার নয়েজ আসতেছে, একটু মিউট করেন স্যার, সবাই মিউট করেন। হ্যাঁ, আচ্ছা আমরা একটু এই ন্যাম্পলেটটাতে আরো কিছু অংশ দেখি। আহ, আপনার ওই কোশ্চেনটা আমি পরে আসতেছি, এখানে আরো কিছু জিনিস দেওয়া আছে। যেমন হচ্ছে আমাদের এটার কারেন্ট, হাই ভোল্টেজ সাইড এসটি সাইডে কারেন্ট হবে 5.25 এম্পিয়ার, আর লো ভোল্টেজ সাইডে হবে কত 143.10 এবং AC3 হচ্ছে এটা ইন্ডাকশন রেটিং, ম্যাগনেটিক কন্ডাক্টর আছে ইন্ডাকশনের জন্য। এবং এর কানেকশন সিম্বল এটা খুব ইম্পর্টেন্ট একটু, ডি তে হচ্ছে কি ডেল্টা, ওয়াই তে হচ্ছে স্টার, প্রাইমারি সাইডে হবে ডেল্টা, সাইডে হবে স্টার, এবং সঙ্গে হচ্ছে কি নিউট্রাল। আর এন হচ্ছে 11 হচ্ছে ভেক্টর গ্রুপ। ভেক্টর গ্রুপটা কি, যদি 11টার সময় ঘন্টা কাটা থাকে তাহলে এরকম থাকে না, এটাকে ভেক্টর গ্রুপ বলে, ঠিক আছে? ভেক্টর গ্রুপ। তো এটা আমরা পরে অন্য সময় আলোচনা করব। জাস্ট মনে রাখেন যে ডেল্টা, স্টার এবং নিউট্রাল কানেকশন, এবং হচ্ছে আমাদের কি থাকবে, ভেক্টরটা থাকবে 11। আর এরপরে হচ্ছে কুলিং। কুলিং হচ্ছে ONAN, অয়েল ন্যাচারাল এয়ার ন্যাচারাল। অয়েল ন্যাচারাল মানে কি, এই যে ট্রান্সফরমারটা তেল দিয়ে তৈরি, তেলে ন্যাচারালি কুলিং হবে। আবার এই যে তেলটা যে কুলিং করতে হবে এটা কি, ন্যাচারে বাতাসের মাধ্যমে, ন্যাচারালি, কোনো ফোর্স বা কোনো ফ্যান ট্যান ইউজ করা হবে না। তারপরে হচ্ছে এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টস। শর্ট সার্কিট ইম্পিডেন্স এটা হচ্ছে মূলত মূলত লস, যেটাকে আমরা বলি শর্ট সার্কিট টেস্ট থেকে বের করি। আচ্ছা, এটা হচ্ছে শর্ট সার্কিট ইম্পিডেন্স। তা এটা হচ্ছে যেমন আমাদের ডিসি কারেন্টটা আছে হচ্ছে রেজিস্ট্যান্স, এই যদি সেটা এসি কারেন্টে হয় সেটা হচ্ছে ইম্পিডেন্স, এটা হচ্ছে 3.88%, ঠিক আছে? এরপরে হচ্ছে লোড লস, যেটা আমাদের হচ্ছে ফুল লোড লস হচ্ছে কি 1750 ওয়াট, আর নো লোড লস হচ্ছে 145 ওয়াট। টোটাল ওয়েট হচ্ছে 463 কেজি। তারপরে ম্যাস অফ একটি পার্টের ওজন, তেলের ওজন, এবং তেলের টাইপ হচ্ছে মিনারেল টাইপ, এবং আইএসসির গ্রেড দেওয়া আছে। এবং এখানে হচ্ছে টেম্পারেচার দেওয়া আছে, টেম্পারেচার রাইস কতদিন, ওয়েন্ডিং মানে হচ্ছে 1660, এবং অয়েলে 55 কেলভিন পর্যন্ত এটা বৃদ্ধি করতে পারবেন। তো এই গেল মোটামুটি একটা স্পেসিফিকেশন ট্রান্সফরমারের। তো এখান থেকে মূল মূল যে বিষয়গুলো আমাদের প্রয়োজন পড়ে, ইঞ্জিনিয়ার যারা আছেন, যে কানেকশন ডায়াগ্রামটা কেমন হবে, কুলিংটা কি, কত এম্পিয়ার, তারপর ট্যাপগুলো কত কত ভোল্টেজে আসছে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আপনি একটা ন্যামপ্লেট থেকে পেয়ে যাবেন। এরপরে আমরা স্যার এটা জি, 2x2 সিরিজ স্যার, 2x2 মানে কত হয়, 5% হয় না? প্লাস মাইনাস হ্যাঁ, 2x2। প্লাস মাইনাস, এই ভোল্টেজটা প্লাস মাইনাসে কাজ করবে। দেখেন এখানে, দেখেন 11,550 প্লাস, আবার মাইনাস কত আছে 10,450। জি স্যার, এটা তো বুঝছি না, মানে 2x2 টা বুঝি নাই স্যার, ওটা বলতেছি স্যার। এটা 5% কম বেশি হতে পারে, বোঝেন নাই আপনি? স্যার আচ্ছা যদি স্যার আপনি বলেন 5% বেশি।
বুঝলাম আপনাকে আমি বলি যে আমাকে 1 কেজি চাল দেন, আপনি কি অ্যাকুরেট 1 কেজি চাল দিতে পারবেন আমাকে? না স্যার, ওটা তো পারবো না। ডিজিটাল মেশিনে পারা যায় এখন। ডিজিটাল মেশিন পারবেন না, হয় 0.1 গ্রাম বা 2 গ্রাম প্লাস মাইনাস হবে নাকি? জি স্যার, 5% বুঝছি স্যার, আমি 2x2 এর কথা বলতেছি স্যার। হ্যাঁ, ফাইভ ওইটাই তো, পার্সেন্ট কম বেশি হবে স্যার। ওইটাই তো। ঠিক আছে স্যার। 2 × 2.5 ইকুয়াল পার্সেন্ট। টু 5 হয়। এখন বলতে পারেন যে সরাসরি 5 কেন লাগলো না, তাই না? জি স্যার। আচ্ছা, এটার অ্যান্সার আমার কাছে নাই স্যার, আমি দেখি পরবর্তীতে এটা লেখাপড়া করে জানাবো কেন লেখে নাই। আরেকটা হলো স্যার, এটা ট্যাপের জন্য স্যার, ওই যে ট্যাপটা আপনার, আমি বুঝছি স্যার, অফ ট্যাপ যেটা ওটা আপনার সিলেক্ট করা যায়, যেটা স্যার অন ট্যাপ যেটা মানে আপনার চালু অবস্থা করানো যায়, হুম, ওইটা কিভাবে কাজ করে স্যার? ওইটা হচ্ছে মোটরের মাধ্যমে, এটা তো বললাম। এখানে ট্রান্সফরমারের উপরে মোটর থাকে, এই যে দেখেন এখানে মোটর আছে। এটা যেমন আমরা হাত দিয়ে ঘোরাই না, এখানে মোটর আছে, এই মোটরের মাধ্যমে ঘোরানো হয়। এখানে কন্ট্রোল বক্স আছে, সেখান থেকে আপনি ট্যাপ গুলাকে কম বেশি করতে পারবেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। এটা লোড চালু অবস্থায় করা যায়। না করলে তো আমাদের সবসময় বিদ্যুৎ বন্ধ করবেন আর ট্যাপ চেঞ্জ করবেন, এটা কি হয়? না স্যার। এটা তো আপনার কন্টিনিউয়াস পাওয়ার পাবেন না, ফ্যাক্টরি তো আরো সম্ভব না। কারণ একবার বিদ্যুৎ বন্ধ করলে বিদ্যুৎ চালু করা, মেশিন চালু করা, রান করা বিশাল লস, একটা কোম্পানির অনেক লস হয়ে যায় একবার বিদ্যুৎ শাটডাউন হইলে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে ট্রান্সফরমারের কিছু প্রকারভেদ দেখবো, কারণ ট্রান্সফরমারের প্রকারভেদ গুলো একটু জানা আমাদের প্রয়োজন আছে, ঠিক আছে? তা আমি এখানে আলোচনা না করে সরাসরি ছবিতে যাই। প্রথমে হচ্ছে আমাদের ট্রান্সফরমারের ভোল্টেজ অনুসারে আমরা 3 ধরনের ট্রান্সফরমার পাই। একটা পাই হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার কি ভোল্টেজ বাড়াবে না কমাবে? বাড়াবে। বাড়াবে। অর্থাৎ যদি এখানে আমি 400 ভোল্ট দেই, তাহলে এখানে 11 কেভি পাবো। তা এটা সাধারণত ডিস্ট্রিবিউশনে ব্যবহার করা হয় না, এগুলো ব্যবহার করা হয় কোথায়? পাওয়ার প্লান্টে, যেখান থেকে ধরেন যে 11,000 ভোল্টে বিদ্যুৎ উৎপাদন হয়েছে, সেটাকে কি করছি আমি, গ্রিডে দিচ্ছি 132 কেভিতে। 132 কেভি ভোল্টেজে আমরা গ্রিডে সরবরাহ করতেছি, বা 230 কেভি ভোল্টেজে গ্রিড লাইনে সরবরাহ করতেছি। তো সেখানে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করি। এরপরে আছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, কি করে ভোল্টেজটাকে কমায় নাকি, জি স্যার। ভোল্টেজটাকে কমায়। তাহলে এখানে আমরা যদি 11 কেভি দেয়, এখানে পাচ্ছি 400 ভোল্ট, যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করবো, যেটা ডিস্ট্রিবিউশন কাজে ব্যবহার করি। এরপরে আছে হচ্ছে আইসোলেশন ট্রান্সফরমার। আইসোলেশন ট্রান্সফরমারটা খুব একটা গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার। আমি কিছুদিন আগে একটা পোস্ট করছিলাম ফেসবুকে, যে আমাদের ট্রেনের যে নতুন বগিগুলো আছে সেখানেও আইসোলেশন ট্রান্সফরমার আছে। এটা মূলত ইলেকট্রিক শক খাওয়ার হাত থেকে মানুষকে রক্ষা করে, ঠিক আছে, আইসোলেট করে। আচ্ছা, করোনার সময় আমরা আইসোলেশন ওয়ার্ড নামে একটা ওয়ার্ড শুনছিলাম না? জি সেফ পৃথক Isolate হয়ে যাবে, মানে কি আলাদা হয়ে যাবে। কি? সেফ জোন। হুম, পৃথক বা আলাদা হয়ে যাও স্যার, সেভে থাকা মানে হ্যাঁ, পৃথক করা বা আইসোলেশন আলাদা করা, তাই না? আলাদা। পৃথক করা বা আলাদা করে রাখা। তা আইসোলেশন ট্রান্সফরমারে ভোল্টেজ বা কারেন্টের কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ এর কয়েলটা সেম সেম থাকে। কয়েলটা এখানে প্রাইমারি সেকেন্ডারিতে কয়েলটা সেমই থাকবে, ঠিক আছে? এইখানে ভোল্টেজ কমবে না, এর কয়েলের রেশিও হচ্ছে 1:1, অর্থাৎ যেই ভোল্টেজে দিবেন সেই ভোল্টেজই অপর পাশে পাবেন। কিন্তু এইখানে এই আইসোলেশন ট্রান্সফরমার মূলত মানুষকে ইলেকট্রিক শকের হাত থেকে রক্ষা করে। কিভাবে রক্ষা করে সেটা একটু দেখি। যে এটা একটা লাইন, এটা একটা লাইন, এই লাইনটা এসে ঢুকছে এই ট্রান্সফরমারে, ঠিক আছে? এবং আমরা জানি যে ট্রান্সফরমারের যে নিউট্রাল লাইনটা থাকে, যেখান থেকে আপনার বোল থেকে লাইন আসছে, সেটা কি হয়, মাটির সঙ্গে কি করা থাকে, আর্থিং করা থাকে না? গ্রাউন্ডিং। গ্রাউন্ডিং করা থাকে, আর্থিং করা থাকে, আছে। এখন এই আইসোলেশন ট্রান্সফরমারে আর সেকেন্ডারিতে কি করছি, আমরা এখান থেকে লাইনটা বের করে আমরা লোড চালাচ্ছি। এখন আপনি যদি এখানে টাচ করেন এবং মাটির সঙ্গে সংযুক্ত থাকেন, আপনি কি শক খাবেন? হুম, আপনি শক খাবেন? বলেন তো, মাটির সঙ্গে সংযুক্ত মাটির থাকলে। সঙ্গে থাকলে হওয়ার সম্ভাবনা নাই স্যার। কেন নাই? মাটির সাথে তো ট্রান্সফার হয়ে যাচ্ছে স্যার, মাটিতে গার্নিং হয়ে যাচ্ছে। তো আমরা তো গ্রাউন্ডিং হলেই তো শক খাই নাকি, ইলেকট্রিক শক কেন খাই? যখন আমরা কোনো একটা কেবল ধরি, ধরার পরে মাটিতে কারেন্ট যায়, আমাদের ভিতর দিয়ে কারেন্ট যায়, তখনই তো শক খাই নাকি? জি জি স্যার। তাহলে এখানে শক খাবো না কেন? তার আমাদের থেকে ট্রান্সফরমার রেজিস্ট্যান্স বেশি।
না ট্রান্সফরমার না, এটা হচ্ছে কি সার্কিট কমপ্লিট হয় নাই। আপনি যতক্ষণ পর্যন্ত সার্কিট কমপ্লিট হবে না, কারণ এর সেকেন্ডারি সাইটে কোনোভাবে মাটির সঙ্গে সম্পর্কিত আছে, আর্থিং করা আছে, না না গ্রাউন্ডিং স্যার, করা আছে, তাহলে আপনার ভিতরে কারেন্ট ঢুকে যাবে কোথায়? মাটির নিচে। আবার ব্যাক করবে না, তাও মাটিতে যায় যাবে না। না এখানে, কারণ এটা যদি আবার আমরা ব্যাক এই করবে। সেকেন্ডারি সাইডটা মাটির সঙ্গে আর্থিং করা থাকতো, যেটা আমাদের নর্মাল ট্রান্সফরমারে থাকে, আর্থিং করা থাকতো, তবেই এখান দিয়ে গেলে এখান দিয়ে কারেন্টটা সার্কিট কমপ্লিট হইতো, কমপ্লিট হলে শক খাবেন। যেহেতু এই আইসোলেশন ট্রান্সফরমারটা ব্যবহার করা হয় এই জন্যই, যে এখানে আপনি ধরছেন কিন্তু এটা মাটির সঙ্গে এর সেকেন্ডারিটা সম্পর্কিত নাই, এই জন্য এখানে আপনি শক খাবেন না। যারা সৌদি আরবে আছেন তারা দেখবেন 220 ভোল্টের লাইনে ধরলে, একটা লাইন ধরলে শক করে, 110 ভোল্টের লাইন। সৌদি আরবে কে কে আছেন? সৌদি আরবে কেউ নাই এখানে লাইন ধরে কাজ এই করছেন স্যার কেউ? আমাদেরও স্যার 110 ভোল্টেজ আছে স্যার, শিফট জব করি আমি স্যার, ওখানেও তো স্যার বিষয়টি ধরলে সব ফোনটা স্যার শর্ট করে না, ঠিক আছে? শক করে? শক করে না। না না, এটা এটা একটা স্পেশাল ট্রান্সফরমার, চাইলে আপনি আপনার বাড়িতেও এটা ইউজ করতে পারেন। তবে এখানে সমস্যা আছে, যদি কোনো কারণে দুই হাত দিয়ে দুইটা ধরে ফেলেন তাহলে কিন্তু শেষ। তাহলে সার্কিট জি জি কমপ্লিট। তাহলে শেষ, কিন্তু একটা ধরলে শক খাবেন না। এইটা ট্রেনে দেখবেন, আমাদের যে ট্রেনগুলো আছে, ট্রেনের মধ্যে যেগুলো হচ্ছে চাইনিজ র্যাক আছে, সেখানে দেখবেন আইসোলেশন ট্রান্সফরমার লেখাটা বক্সে আছে। এটা হওয়ার কারণ কি, আমাদের ট্রেনে কিন্তু সবগুলা ইয়াতেই আহ, সবগুলা সিটের পাশে কি আছে, আমাদের 3 পিন সকেট আছে, যেখান থেকে আমরা 220 ভোল্ট পাই, যেটাতে আমরা ল্যাপটপ মোবাইল চার্জ করি, ঠিক আছে? এখন এই ট্রেনে তো অনেক যাত্রী থাকবে, ছোট বাচ্চা বড় করো, এমন তো হইতে বাচ্চাটা আলপিন ঢুকা দিতে পারে, পারে না? জি স্যার। জি পারে। একটা তো আলপিন ঢুকাই দিলেও সে শক খাবে না, কারণ আইসোলেশন ট্রান্সফার দেওয়ার শক খাবে না, কিন্তু যদি দুইটাতে দেয় একই সঙ্গে তাহলে শক খাবে, জি বুঝছেন? স্যার, সৌদি আরবে 110 লাইন এখনো আছে হুম, পুরান বিল্ডিং গুলোতে। রাইট। এবং এগুলো আমার শিপে, নেটওয়ার্কের জাহাজে, প্রবলেম হচ্ছে তাই আমি ফেসবুক থেকে দেখছিলাম। হুম, শিপে আছে স্যার। শিপে আছে। শিপে কে কে আছেন, জব করেন কে শিপে? জি স্যার, আমি স্যার। শিপে আছে, কারণ এটা না থাকলে একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত হয়ে যাবে, তখন একটা ফল্ট হলে গোটা সিস্টেমটাই বন্ধ হয়ে যাবে, গোটা সিস্টেমটাই বন্ধ হয়ে যাবে। কারণ শিপের গোটা যে বডিটা আছে, এই বডিটা কিন্তু একই সঙ্গে বন্ডিং করা, একই সঙ্গে বন্ডিং করা। তো এই জন্য আইসোলেশন ট্রান্সফরমার ব্যবহার করা হয়। অনেক সময় জিজ্ঞেস করা হয় আইসোলেশন ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়। এটা বলবেন যে আইসোলেশন ট্রান্সফরমার মূলত মানুষকে ইলেকট্রিক শকের হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়, এবং এটা বিভিন্ন ট্রেন, জাহাজ, শিপ এমন জায়গায় ব্যবহার করা হয়। জাকিরুল, সাউন্ড আসতেছে স্যার আপনার মাইক্রোফোন থেকে, মিউট করেন। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার। পাওয়ার ট্রান্সফরমার তো বুঝতেই পারতেছেন তাই না, নাম শুনে বোঝা যায় না, বড় বড় সাইজের হবে, যেটা হচ্ছে আমাদের পাওয়ার যে সাবস্টেশন গুলো আছে, যেটা আমরা গ্রিড সাবস্টেশন বলি, এগুলোতে ব্যবহার করা হয়। অর্থাৎ পাওয়ারটাকে এখান থেকে আরেকখানে নিয়ে যাওয়ার জন্য পাওয়ার ট্রান্সফরমার ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার এখানে যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে পোল মাউন্টেড। পোল মাউন্টেড অর্থাৎ পোলের মধ্যে থাকে, এখান থেকে ডিস্ট্রিবিউশন করা হয়। আপনার যদি বহুতল ভবন হয়, সেই বহুতল ভবন নিচে যেটা আছে সেটাও কিন্তু ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। আপনার গ্রামে যে পোলের মধ্যে আছে সেটাও কিন্তু ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। এরপরে আছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার নিয়ে আমরা পরে আলোচনা করব, নেক্সট ক্লাসে আছে। এটা হচ্ছে আমাদের একটা আছে সিটি, আরেকটা কি পিটি, পটেনশিয়াল ট্রান্সফরমার, আর এটা হচ্ছে কি কারেন্ট ট্রান্সফরমার। এটা মূলত আমাদের হাই ভোল্টেজ লাইনের কারেন্ট এবং ভোল্টেজ পরিমাপ করার জন্য, মেজারিং করার জন্য ব্যবহার করা হয় ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। কারণ হচ্ছে হাই ভোল্টেজ লাইন কিন্তু আমি সরাসরি মাপতে পারবো না, মাপলে তো মিটার লাগালে মিটারে ভরে যাবে। তো এটাকে আমাদের পটেনশিয়াল ট্রান্সফরমার ব্যবহার করে ভোল্টেজটাকে কমায় আমরা মেজার করি, আবার কারেন্টটাকে কারেন্ট ট্রান্সফরমার ব্যবহার করে কি করি, মেজার করি। এটাকে বলে কি ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। এরপরে হচ্ছে 3 ফেজ ট্রান্সফরমার, আর একটা কি বোতল ট্রান্সফরমার নাকি? সিঙ্গেল ফেজ। হ্যাঁ, বোতল ট্রান্সফরমার না? সিঙ্গেল। জি, এই সিঙ্গেল আমাদের এলাকায় যেটা দেখা যায়। এলাকায় এলাকায় সবাই বলে যে বোতল বোতল বোতল। আচ্ছা, বোতল না, আসলে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, তাই না? স্যার এগুলো তো, এগুলোর ভিতরে স্যার তেল থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ, এগুলোর ভিতরে তেল থাকে, সেম। এটা দেখবো এখন মানে আমরা। এটা আর এটা সেম স্যার। হ্যাঁ, না সেম না, এটা হচ্ছে সিঙ্গেল ফেজ, এটা হচ্ছে 3 ফেজ। না 3 ফেজ সেম বলতে স্যার ট্রান্সফরমার, আর এটা গেল কি আমাদের সিঙ্গেল ফেজ সিঙ্গেল ফেজ। ট্রান্সফরমার। আচ্ছা, আসুরি এরপরে হচ্ছে আমরা ব্যবহার অনুসারে বলতে পারি ইনডোর ট্রান্সফরমার এবং আউটডোর ট্রান্সফরমার।
ইনডোর মানে হচ্ছে ঘরের ভিতরে থাকলে কি ইনডোর ট্রান্সফরমার, আর ঘরের বাইরে থাকলে কি আউটডোর ট্রান্সফরমার। আজকের এই লাইফটা যদি 100+ শেয়ার হয় তাহলে আমরা নেক্সট লাইফে যাব, না হলে লাইফে দিব না। আমার ক্যামেরাটা একটু সমস্যা করতেছে, বুঝতেছি না, মাঝে মাঝে ফ্লাকচুয়েশন করতেছে, তাই তাই জি না? স্যার, জি স্যার। এটার কি প্রবলেম দেখি জি আগে। স্যার। ইনডোর ট্রান্সফরমার এবং আউটডোর ট্রান্সফরমার যেটা বাইরে থাকে। আর আরেকটা হচ্ছে এরকম ট্রান্সফরমার কেউ দেখছেন? যারা দেশের বাইরে আছেন তারা কিন্তু দেখার কথা। দেখা যায় এরকম লাল লাল ট্রান্সফরমার, দেখছেন না? মনে দেখেন আসছে নাই কেউ? না স্যার। আচ্ছা, এটাকে বলা হচ্ছে কাস্ট রেজিন ড্রাই টাইপ ট্রান্সফরমার। এটা তো তেল থাকে না, এটা কিন্তু ঘরের ভিতরে একটা এয়ার কুলড, মানে এয়ার কুলড না, মানে এয়ার কন্ডিশনিং রুমের মধ্যে এটা স্থাপন করা হয়। তো এটা হচ্ছে আমাদের ড্রাই টাইপ ট্রান্সফরমার, কাস্ট রেজিন ড্রাই টাইপ ট্রান্সফরমার। আর এটা হচ্ছে কি অয়েল টাইপ ট্রান্সফরমার, অয়েল টাইপ ট্রান্সফরমার যেটা তেল থাকে। ঠান্ডা করার পদ্ধতি, এটা হচ্ছে ঠান্ডা করার পদ্ধতি তেলের মাধ্যমে, এটা হচ্ছে কি বাতাসের মাধ্যমে। তা যেই সব জায়গায় আগুন লাগার সম্ভাবনা থাকে, বিশেষ করে হসপিটাল বা অনেক সেন্সিটিভ জায়গায়, সেই সব জায়গায় এই ড্রাই টাইপ গুলো ব্যবহার করা হয়। যেমন কেমিক্যালের গোডাউন, সেখানে কি ইয়া দিবেন, অয়েল টাইপ দিবেন? হুম, না স্যার। সেখানে কি করতে হবে, এই কাস্ট রেজিন ড্রাই টাইপ দিতে হবে। আচ্ছা, এখন আমরা দেখি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের কিছু গঠন দেখি। এর ভিতরেও কোর এবং কয়েল আছে, সোজা হিসাব। এবং এর বাইরে দেখেন দুইটা কয়েল, যেহেতু এটা সিঙ্গেল ফেজ তার মানে কি এই যে H1 হ্যাঁ, তাই না? এখানে কি হয় 11 কেভি লাইন সংযোগ হয়। আর H2টা থাকে ছোট্ট আকারে, দেখবেন সাইটে, এরকম ছোট্ট আকারে সাইটে দেখবেন, এরকম সাইটে দেখবেন ছোট্ট আকারে দেখা যাচ্ছে না, এখানে থাকে H2। তাহলে হাই সাইডের কয়েল মাথা H1 উপরে, H2 হচ্ছে নিচে। আর লো সাইড এটা হচ্ছে X1 আর হচ্ছে X2। আর এটা হচ্ছে বডিটাকে গ্রাউন্ডিং করার জন্য, আর্থিং করার জন্য এটা লাগানো থাকে। এটা হচ্ছে লিফটিং হুক, তারপরে এটা প্রেসার রিলিফ ভালভ, এখানে দেখেন আছে, কইগুলো প্রেসার রিলিফ ভালভ এখানে নাই, এই যে প্রেসার রিলিফ আছে। তারপর হচ্ছে এইচটি বুশিং, ট্যাঙ্ক কভার, এবং এর ভিতরে কি আছে, কোর আছে এবং কয়েল আছে, কয়েল আছে কয়েল আছে। সেম, এটা হচ্ছে তার কনস্ট্রাকশন। এবং এর কানেকশনটা কিভাবে হয় সেটা দেখি একটু পোল থেকে, যেহেতু পোল নিয়ে আলোচনা করলাম। যে আমাদের এই যে হাই ভোল্টেজ 11 কেভি লাইন এখানে এসে ঢুকলো, ঢোকার পরে এখানে কিন্তু আমাদের থাকে লাইটেনিং অ্যারেস্টার, যেটাকে বলি এলএ লাইটেনিং অ্যারেস্টার। এটা লাইন লাগানো থাকে, যদি কোনো কারণে অতিরিক্ত ভোল্টেজ বজ্রপাতের কারণে আসে, তখন এটা মাটির সঙ্গে কি করা থাকে, আর্থিং করা থাকে, এর সঙ্গে মাটিতে চলে যায়, ঠিক আছে, লাইটেনিং অ্যারেস্টার। এরপরে থাকে হচ্ছে ড্রপ আউট ফিউজ, দেখা যায় ড্রপ জি আউট স্যার। ফিউজ, যেটাকে সাধারণ ভাষায় কি অনেকে কি বলে, ব্যারেল বলে নাকি, ব্যারেলটাকে অন অফ করে ড্রপ আউট ফিউজ। এই ড্রপ আউট ফিউজের পরে কি থাকে, আমাদের এখান থেকে এসে ট্রান্সফরমারে ইন হয় H1। আর এর অপর মাথা H2 যেটা আছে, সেটা কি হয়, আমরা মাটির সঙ্গে আর্থিং বা গ্রাউন্ডিং করে দিই। এটা কি করি, মাটির সঙ্গে এই যে H2 দেখা যায়, এটা গ্রাউন্ডিং করে দিই, ঠিক আছে। এবং এর X1 থেকে বের হয়ে কোথায় যাবে, আমাদের মিটারে, কই যাবে, আমাদের মিটারে। আর X2, এই যে X2 আর এই H2 এবং এর বডি একখানে করে মাটিতে আর্থিং করা আছে, এবং এইখান থেকে নিউট্রালটা কোথায় আসবে, আমাদের মিটারে। এখান থেকে লাইন নিউট্রাল চলে যাবে। অর্থাৎ এখানে তিনটা জিনিস, অর্থাৎ হাই সাইডের H2, তারপরে লো সাইডের X2 এবং বডি, তিনটা একখানে করে মাটিতে গ্রাউন্ড করে দেওয়া হয়। এবং প্রতিটা ট্রান্সফরমারে খুব ভালো মানে গ্রাউন্ডিং করতে হবে, যদি গ্রাউন্ডিংটা খুব খারাপ হয় তাহলে লো ভোল্টেজের সমস্যায় ভুগতে পারেন এবং ট্রান্সফরমারগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। স্যার এখানে কি উপরে যে বলে যে একটা মাত্র H1 কি একটাই আসছে স্যার, লাইন উপর থেকে কি একটাই আসে? একটাই তো না, এটা একটা দেখাইছি স্যার, পরবর্তীতে তিনটা দেখাবো, এই যে তিনটা, একটা আছে না গ্রামে গঞ্জে দেখবেন যে একটা একটা তিনটা ফেজ থাকে, এখানে কিন্তু ফেজ আছে তিনটাই, এখানে দেখাই নাই আমি, এখানে কিন্তু এটাই তো তিনটা, আমার কথা স্যার, এখানে তিনটে আসার কথা, এখানে আসবে একটা। না তিনটা আছে কিন্তু ব্যবহার করছে কয়টা, একটা না, জি বুঝেন, এখানে তিনটা আসছে কিন্তু ব্যবহার করছে একটা। দেখবেন যে এমনও কোনো গ্রাম আছে একটা লাইন টানছে শুধু, এরকম একটা ফেজ টাইনা কানেকশন দিয়ে দেয়, দেখবেন, খেয়াল করে দেখবেন, জি জি, গ্রামের ভিতরে এরকম আছে। খেয়াল করে দেখবেন ভিতরে গ্রামগুলোতে আছে। আচ্ছা, এখন যদি এই সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার থেকে
থ্রি ফেজ কানেকশন করতে চাই, এটাকে আমরা বলি হচ্ছে কি ট্রান্সফরমার ব্যাংকিং। ট্রান্সফরমার ব্যাংকিং বলি, ঠিক আছে। থ্রি ফেজ ট্রান্সফরমার যদি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দিয়ে থ্রি ফেজ কানেকশন করতে চাই, এটাকে বলি হচ্ছে ট্রান্সফরমার ব্যাংকিং। এটা মূলত কানেকশন হয় স্টার টু স্টার, স্টার টু স্টার, অর্থাৎ হাই সাইডেও স্টার কানেকশন, লো সাইডেও স্টার কানেকশন। আর ওই যে কোশ্চেন কার ছিল, আমির হোসেন না, তার কোশ্চেনের অ্যান্সারটা এখানেই দিব আমি। আচ্ছা, জি এখানেও জি সেম, আমার ছিল। হ্যাঁ, এখানেও সেম ভাবে তিনটা ফেজ এসে লাইটনিং অ্যারেস্টার এল এ, এগুলো কিন্তু এল এ লাইটনিং অ্যারেস্টার হয়ে কোথায় আসলো, ড্রপ আউট ফিউজে। এখান থেকে তিনটা ফেজ L1 L2 তিনটা ট্রান্সফরমার আসছে নাকি। তাহলে H1 গুলো তিনটা গেছে, তাহলে এদের যে H2 গুলো আছে এটা কি স্টার কানেকশন হবে না? জি। তো সবগুলো একখানে কইরা কি করছি, স্টার করছি এবং মাটিতে কি করছি, আর্থিং করে দিছি। দিয়ে নিউট্রাল বের করে নিচ্ছি। শেষ। তাহলে আমাদের হাই সাইডে স্টার কানেকশন হয়ে গেল। আচ্ছা, লো সাইডে কে হবে, তিনটা ফেজ থেকে তিনটা বের হবে X1 থেকে, দেখেন এটার X1 থেকে বের হয়েছে, এখানে গেছে, এটা 2 নাম্বার ফেজ, এটা হচ্ছে 3 নাম্বার ফেজ, আসছে তিনটা L1 L2 L3, তিনটা থেকে তিনটা বের হবে না, জি জি L1 L2 L3 তিনটা বের হয়েছে। এবং এর যে X2 গুলা, এর দেখেন X2 গুলা একখানে করছি করে, এটাও X2 এর সঙ্গে কি করছি, কানেকশন করে গ্রাউন্ডিং করে দিয়েছি, ঠিক আছে। এবং এইখান থেকে যে কোনো একটা থেকে একটা নিউট্রাল লাইন বের করে নিয়ে গেলেই হয়ে যাবে। ক্লিয়ার? না স্যার, এটা আরেকবার বলুন স্যার। আরেকবার বলতেছি আমি, আমার ক্যামেরাটা কাঁপতেছে কেন? স্যার আচ্ছা, ঠিকই তো আছে স্যার, না মাঝে না, মাঝে করে আর কি। মাঝে স্যার মাঝে কাঁপতেছে, মাঝে মাঝে কাঁপতেছে। আজকে কেবল চেঞ্জ করছি তো, কেবল চেঞ্জ করার পরে ওই যে আগে যেটা হইতো একবারে বন্ধ হয়ে যেত সেটা হচ্ছে না, কিন্তু কাঁপতেছে। এখন কেবলের সমস্যা না ক্যামেরার সমস্যা বুঝতে পারতেছে না। ক্যামেরার দাম তো অনেক, 15,000 টাকা, যে ক্যামেরা দিয়ে ইদানিং ক্লাস বেশি নিচ্ছি। করতেছে একটু স্যার, বেশি হ্যাঁ টাকা করতেছে ইদানিং, হ্যাঁ এখন একটু আহ, বেশি করতেছে আগের থেকে। হ্যাঁ, আজকে বেশি করতেছে না কম করতেছে? বেশি স্যার আপনি করতেছে। কেবল কোনটা চেঞ্জ করছেন স্যার, এইচডি কেবল নাকি স্যার? না না, এইচডি কেবল না, ক্যামেরার কেবল। আগের তুলনায় একটু বেশি করতেছে স্যার। আগে থেকে বেশি করতেছে না? জি, আপনার তাহলে রেকর্ডিং দেখলেও দেখবেন। তাহলে এই কেবল চলবে এখন না। আবার স্যার, আচ্ছা এখন আবার তো না, না না, আচ্ছা, ঠিক আছে আজকে ঠিকই ক্লাসটা আছে। চলুক, আজকে ক্লাস চলুক, নেক্সট ক্লাসে আবার চেঞ্জ করবো, ঠিক আছে। আচ্ছা, প্রথম কানেকশনটা আমরা দেখি যে তিনটা কয়েল আছে, তাই না? জি স্যার। এরকম তিনটা কয়েল, তাহলে স্টার কানেকশন হবে। তাহলে H1 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 আর H2 H2 H2, মাটিতে আর্থিং। তাহলে এই যে তিনটা লাইন এসে ঢুকছে ঢুকছে, আর এখানে দেখেন H2 দেখা যায়, H2 H2 তিনটা একখানে হয়ে মাটিতে আর্থিং হয়েছে না, দেখেন তো হয়েছে। জি স্যার। আচ্ছা, এখন লো সাইডের, এটা গেল হাই সাইড, এখন যদি লো সাইডেরটা আসি, লো সাইডেরটা কি থাকে আমাদের, X1 X1 X2 নাকি, জি X1 X2 X1 X2, তাহলে তিনটা একখানে করছি করে মাটিতে আর্থিং করে দিচ্ছি। তাহলে এইখানে দেখেন এই যে X1 দেখা যায়, এই X1 আসছে কোথায়, এই যে মিটারের এখানে আসছে, জি জি প্রথম L1 ফেজের, এটা হচ্ছে L2 ফেজের এখানে আসছে, আর L3 ফেজের এখানে আসছে। দেখেন তো, খেয়াল করেন, লাইনটা খেয়াল করেন। আমি লিখতেছি না, লিখলে হিজিবিজি হয়ে যাবে, লিখলে হিজিবিজি হয়ে যাবে। তিনটা স্যার, এখানে, রেড ইউলো ব্লু, রেড ইউলো ব্লু নাকি স্যার, এই তিনটে লাইন নাকি হ্যাঁ স্যার? হ্যাঁ, মানে রেড এখানে ইয়েলো ব্লু, স্পষ্ট বোঝা যাচ্ছে না। হ্যাঁ রেড ইয়েলো ব্লু বোঝা যায়। জি স্যার। আচ্ছা, এখন এর অপোজিট যেটা আছে, যেটা হচ্ছে X2 X2 X2, এগুলো তিনটা একখানে করছি, এই তিনটা একখানে করে মাটির সঙ্গে আবার আর্থিং করা হয়েছে। এবং এইখান থেকে দেখেন এই যে এইখানে এই কানেকশন করা আছে, এখান থেকে একটা নিউট্রাল বের করে নিয়ে নিয়ে আসছি, অর্থাৎ এই যে X2 থেকে একটা কি বের হবে, নিউট্রাল লাইন বের হবে। স্যার, একটা গ্রাউন্ডিং ও যাবে, একটা নিউট্রাল হবে হ্যাঁ, X2 থেকে। মানে গ্রাউন্ডিং একটাই করা হয়, মূলত সবগুলো একখানে করে দেওয়া হয়, এখানে সবার জন্য আলাদা আলাদা করা হয় না, একটাই করে বডি টডি সব মিলে একখানে গ্রাউন্ডিং করে দেওয়া হয়। এখন দেখবেন যে বর্তমানে কিন্তু ওই যে 60 ফিট 70 ফিট থামার তার দিয়ে গ্রাউন্ডিং না করলে, আর্থিং না করলে কিন্তু আপনাকে লাইন কানেকশন দেয় না। স্যার দেয়? বোরিং করা, হুম, বোরিং করা লাগে স্যার। হ্যাঁ, বোরিং করে আর্থিং করতে হয়। হ্যাঁ, আচ্ছা, একটা ভাই এখন আমার কার যেন কোশ্চেন ছিল যে তিনটা, হ্যাঁ, এখন এইখানে দেখেন তিনটা 15 কেভি করে আছে না,
দেখেন জি 3টা 15 কেভি করে আছে না, তাহলে এর টোটাল পাওয়ার কত হবে? 15, 45 হ্যাঁ 45 45 কেভিআর, কারণ 3টা হুম, ফেজ যোগ করব, 15 প্লাস 15 প্লাস 15, তাহলে টোটাল কত হচ্ছে? 45 কেভিএ। ঠিক আছে। জি আচ্ছা, এখান থেকে কত কিলোওয়াট লোড নিতে পারবেন? এটাকে যদি 0.8 দিয়ে গুণ দেন, 45কে 0.8 দিয়ে গুণ দেন, তাহলে কত পাবেন? কিলোওয়াট পাবেন। জি 10 কত হয়? 8 8 হচ্ছে 4 32 36 32 আর ওই 4 36 কিলোওয়াট লোড 36 চালাতে পারবেন। 36 কিলোওয়াট 36 কিলোওয়াট লোড জি এটাতে চালাতে পারবেন। এখন আপনার জি কোনটা আছে, কত কত আছে বলেন? হ্যালো, জি শোনা জি যায়? জি আপনার কত কত আছে এখানে? আমার এখানে দুইটা, আমার বলছে 37 দুইটা দিয়ে দুইটা 37 সাড়ে 37.5 দিয়া, দুইটা 37.5 দিয়া 75 করে দিবে। এখন 3 ফেজ কেমনে 75 করবে এটা আমি বুঝি নাই। দুইটা তিনটা দেবে না? 37.5 দিয়া। জি 3টা ট্রান্সফর্মার দেবে না? না না, তিনটা দিবে না, সিঙ্গেল ফেজ দুইটা 37.5 দিয়া তারা 75 কেবি করে দিবে, তিনটা দিবে না। মানে থ্রি যদি ফেজ? 25 কেবি করে দেয় তাহলে তিনটা দিবে, আর 37 কেবি করে দিলে দুইটা দিবে। আচ্ছা স্যার, এখন ওটাও করা যায়। 37 কেবি, আচ্ছা, জি ওইটাও করা যায়, ওইটাও করা ওটা যায়। কি হবে? নেক্সট ক্লাসে আমাদের আছে আলোচনা, সেটাকে বলা হচ্ছে ওপেন ডেল্টা কানেকশন। ওপেন ডেল্টা কানেকশন বলে ওটা, ওটাও করা যায়, দুইটা দিয়ে করা যায়। ঠিক আছে। ওটা হচ্ছে 75% লোড কমে যাবে, 75% লোড আপনি চালাতে পারবেন ওটা দিয়ে। ওটাকে বলে ওপেন ডেল্টা কানেকশন। ওপেন ডেল্টা কানেকশন। এই কানেকশনটা 57 কেমন হয়? হ্যাঁ, কানেকশন দেখাই। এই যে দুইটা ট্রান্সফরমার, এর H1 এর হচ্ছে H2, ঠিক আছে। জি এইখানে আমরা L1 দিব, ঠিক আছে। জি আর এই দুইটা একখানে করে দিব, দিয়ে এখানে L2, আর এটাতে দিব হচ্ছে L3। এটা হচ্ছে ওপেন ডেল্টা কানেকশন। আমাদের থাকবেন আপনাদের যদি ওই যে এইচটি প্যানেল বোর্ড থাকে, আমরা নেক্সট ক্লাসে আছে সামনের দিকে, এইচটি প্যানেল বোর্ডে দেখবেন যে দুইটা পিটি দিয়ে, পটেনশিয়াল ট্রান্সফরমার দিয়ে আমরা ভোল্টেজ গুলো মাপি। এটাকে বলে ওপেন ডেল্টা কানেকশন। ঠিক আছে। এটা একটু সার্চ দিবেন, আচ্ছা আপনি গুগলে সার্চ দিলে ডিটেলসটা পাবেন, ওপেন ডেল্টা কানেকশন। ক্লিয়ার স্যার, বুঝতে পারছেন? জি জি এটা তবে এটা কি এটার থেকে ওপেন ডেল্টার থেকে আপনি 3টে আলাদা আলাদা করে নেন, তাহলে ভালো হবে। আচ্ছা, তাহলে সেকেন্ডারি কানেকশনটা কিভাবে হবে? ওই এটা তো সেম আমাদের ভাবেই হবে, প্রাইমারি কানেকশনটা লাগে রে। সেম ভাবেই হবে, জি সেম ভাবেই হবে। তো এই কানেকশন কি নিজেরা করা লাগবে স্যার? না মানে না, বাইর নিজেরা করা লাগবে, ওরা করে দিবে। আপনি এর থেকে ভালো হয় আপনি 3টে নেন। না, একটু বুঝার জন্য বলতেছি, বুঝার জন্য হ্যাঁ, যে ওই তো ওইটা বললাম হয়তো তো, তিনটা বলবো। ওইখানেও সেম ওপেন ডেল্টাই হবে, আউটপুটেও সেম ওপেন ডেল্টা কানেকশনে হবে, 3টা ফেজই পাবেন। তিনটা ফেজ স্যার পাবো। হ্যাঁ। সিঙ্গেল সিঙ্গেল ফেজ যে ট্রান্সফরমার গুলা এক পিলারে একটা ট্রান্সফরমার থাকে, ওটার মধ্যে এক্সট্রা কিভাবে করে? আচ্ছা দাঁড়ান, ওর একটা আউটপুটটা দেখাই। যে আউটপুটটা একটু আনি যে এটাও কিন্তু X1, দুইটা এখানে, X1 X2, X1 X2, ঠিক আছে। তো এখন জি এখানে X1 L1 ঢুকলো, আর এই দুইটা X1 X2 একখানে হয়ে যায়, L2 পাবেন এখান থেকে, আর এখান থেকে পাবেন L3, ঠিক আছে। জি L1 L2 L3 পাবেন। এখন এখানে নিউট্রাল কানেকশনটা কিভাবে দেয় আমি একটু কনফিউজড, কারণ নিউট্রালটা কিভাবে দেওয়া হয়, কারণ ডেল্টা কানেকশনে নিউট্রাল পাওয়া যায় না, বুঝে আসছে? জি তো জি, কিন্তু নিউট্রাল এদিকে লাইনটা তো কি? হুম, যেহেতু এটা ওপেন এটা ডেল্টা কানেকশন, ওপেন ডেল্টা কানেকশন, এটা নিউট্রালটা কিভাবে দেয় ওরা ভালো বলতে পারবে। তবে সবসময় চেষ্টা করবেন 3টা দিয়ে করার, তাহলে আপনি সুবিধা থাকবেন। আচ্ছা, আরেকটা আচ্ছা কি কোশ্চেন ছিল? জি বলেন স্যার। স্যার সিঙ্গেল পোলে সিঙ্গেল ফেজ পিলারে আপনি বলছেন না যে একটা ট্রান্সফরমার একটা পিলারে থাকে, তো ওটা ওটা এক্সট্রা কিভাবে করে? 11,000 কেভি যেটা ট্রান্সফরমার মধ্যে আসছে, একটা পিলারে একটা ট্রান্সফরমার, হ্যাঁ, ওইখান থেকে আপনার সিঙ্গেল গেছে, তো ওটার মধ্যে এক্সট্রা কানেকশন কিভাবে করলো স্যার? তিনটে ওইটার ফেজ মধ্যে মিলে এক্সট্রা তো কানেকশন এক্সট্রা। দরকার নাই। ওটাতে জাস্ট, এটা তো দেখলামই তো আমরা, এর আগে তো দেখলাম এটা। এটাতে কি জাস্ট হাই সাইড ঢুকছে, এই দেখেন হাই সাইড এখানে এসে ঢুকছে, আর এইটা কি লো সাইডটা কি মাটিতে গ্রাউন্ডিং হয়েছে না?
এখন চিন্তা করেন এটার তো একটা ট্রান্সফরমার গেল, কিন্তু এই যে বাকি যে দুইটা ফেজ আছে এটাও না কোথাও কোথাও না ট্রান্সফরমারে তো আছে কানেকশন করা, তাই না? অন্য এক পোলে আছে, ওটা তো ধরেন অন্য এক পোলে এটাও করা আছে, এটাও তো মাটির এক সাইড করা আছে, আবার অন্য আরেক পোলে এটা করা আছে, তাহলে এটাও মাটি করা আছে, তাহলে মাটি তো সব একখানে করা, তাহলে স্টারে তো হইলো নাকি? ওকে ওকে স্যার, মাটি তো বুঝতে সব পেরেছি। কন্টিনিউ কন্টিনিউ না, যেখানে যান ওইখানে তো জি যাচ্ছেন, একখানে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, মাঠের মাধ্যমে এটা স্টার্ট হয়ে গেছে গা। জি 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 জি, এখানে স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা মোটামুটি শেষে চলে আসছি। আমরা এখন শেষে আমি একটু কোশ্চেনের অ্যান্সার গুলো দিব সব বসে বসে বসে। ট্রান্সফরমার প্যারালাল অপারেশনটা কি? দেখবেন এটা পাওয়ার প্ল্যান্টে থাকে, পাওয়ার প্ল্যান্ট বা ফ্যাক্টরিতে থাকে, কারণ একটা ট্রান্সফরমারের উপরে কেউ ভরসা করতে চায় না, কারণ ওটা বিকল হইলে তখন কি হচ্ছে, একটা আরেকটা ট্রান্সফরমার থাকতে হবে যাতে হচ্ছে আমরা সাপ্লাই কন্টিনিউ দিতে পারি যদি আপনার এমার্জেন্সি হয়। এবং দ্বিতীয়ত হচ্ছে একাধিক ট্রান্সফার থাকলে কি সুবিধা কি, যে আমার যদি কোনো একটা সমস্যা হয় সেটাকে শাটডাউন রেখে বাকিগুলো চালাতে পারবো, এবং দুইটাকে একই সঙ্গে চালাতে পারবেন, এটা হচ্ছে প্যারালাল অপারেশন বলে। তো এখানে দেখেন অনেকগুলো ট্রান্সফরমার আছে, যে সবগুলোই একটা লোডেই চালাতে পারবেন, এটাকে বলে প্যারালাল অপারেশন। যেমন দেখেন আমাদের যে গ্রিড লাইন আছে, জাতীয় গ্রিড লাইন, সমস্ত পাওয়ার প্ল্যান্ট গুলো কিন্তু ওই গ্রিড লাইনে পাওয়া দেয় না আমরা। জি স্যার। আচ্ছা, আপনাদের ফ্যাক্টরি দেখবেন যে অনেক জেনারেটর আছে, 4টা 5টা 10টা আছে, সবগুলো কিন্তু একটা লোডেই পাওয়ার দেন, এইভাবে করা যায়। এর কিছু শর্ত আছে, শর্তগুলো একটু আমি বলে দেই। এটা হচ্ছে ট্রান্সফারের ভোল্টেজ রেটিং সমান হতে হবে, রেশিও সমান হতে হবে, পোলারিটি ঠিক থাকতে হবে, ফেজ সিকোয়েন্স ঠিক থাকতে হবে, ফেজ ডিসপ্লেসমেন্ট ঠিক থাকতে হবে, তারপর হচ্ছে কেভি এর ইম্পিডেন্স এর উল্টানুপাতিক হতে হবে, ট্রান্সফার রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স ঠিক থাকতে হবে। অর্থাৎ মোদ্দা কথা ট্রান্সফরমার সবগুলো সেম 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 ক্যাটাগরির হতে হবে, তাহলে করতে পারবেন। সেম মানে পাওয়ার সেম না, মানে ওর বাকি জিনিসগুলা যেমন হচ্ছে আপনার ওই যে ভোল্টেজ রেটিং, তারপর হচ্ছে রেশিও, পোলারিটি, ফেজ সিকোয়েন্স, তারপর হচ্ছে ফেজ ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ যেটা আমরা বলি যে ফেজের একটা ফেজ থেকে একটা ফেজের পার্থক্য কত, 120 ডিগ্রি অ্যাঙ্গেল, এই সবগুলো একখানে থাকলে আপনি দুইটা ট্রান্সফরমার প্যারালাল অপারেশন করতে পারবেন, একই সঙ্গে চালাতে পারবেন। তো এই হচ্ছে আমাদের মোট ট্রান্সফরমার নিয়ে ক্লাস। আর নেক্সট ক্লাস আছে বাসবার এই এই ক্লাসের অংশ, তা আজকে আমি বলবো না যেহেতু অনেকটা লম্বা ক্লাস হয়ে গেছে। বাসবারটা অন্য একটা ক্লাসের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? এখন যাদের যাদের কোশ্চেন আছে, কোশ্চেন একটু হ্যান্ড রাইজ করেন। আর আমি দেখি যে অনলাইনে ফেসবুকে অনেকে কমেন্ট করছে, সেই কমেন্টগুলো একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। জি স্যার বলেন। হ্যাঁ, তরিকুল ইসলাম বলেন স্যার। স্যার, ওই যে বলতেছিলেন যে আপনাদের ট্রান্সফরমারের প্রাইমারি বা সেকেন্ডারি সাইডে আমরা যে কয়েল গুলো পেঁচাই, আপনার নিচে হলো মোটা গুলো আর উপর হচ্ছে আপনার চিকন গুলো, মানে হুম চিকন হুম কয়েল পেঁচানো হয়। হুম এটা হুম। কি আপনার প্রাইমারি সেকেন্ডারি সাইডের দুই পক্ষই সেম, মানে নিচে মোটা গুলো বা উপরে চিকন গুলো? সেম বলতে? মানে আপনি মানে কবার কথা বলতেছে, আপনার মনে করেন যে প্রাইমারি সাইডে আপনার নিচের দিকে মনে করেন যে মোটা কেবল পেঁচান বা আপনার কয়েল হুম, পেঁচান, আর মোটা উপরের দিকে। ওখানে তো কয়েল পেঁচানো হয় না, মূলত বার পেঁচানো হয়, কারণ কয়েল দিলে, মোটা কয়েল দিলে ওখানে গ্যাপ থাকে, কয়েলের বার পেঁচানো হয়। আমার কিন্তু ডিসপ্লে মনে হয় ভালোই কাঁপাকাঁপি করতেছে আজকে। জি, জি। ভিতরের মোটা গুলাতে এটা এরকম স্কোয়ার বারের মতো ব্যবহার করা হয়, আর উপরেটাতে চিকন ব্যবহার করা হয়। সেম ম্যাটেরিয়ালে কোনো পার্থক্য নাই। এটা কি স্যার মানে দুই সাইডে সেম, মানে প্রাইমারি সাইডও এরকম সেকেন্ডারি সাইডও এরকম? সেম বলতে হচ্ছে পাক সংখ্যা। পেঁয়াজ সংখ্যা স্যার, পেঁয়াজ মানে সংখ্যা। না না, পেজ সংখ্যা সেম না, পেজ সংখ্যা কম বেশি আছে, এটা বিশাল ক্যালকুলেশন আছে, আমরা তো ট্রান্সফরমার ডিজাইন নিয়ে আলোচনা করতেছি না, এটা বিশাল ক্যালকুলেশন আছে। কত পেজ হবে না হবে, কত পেজ হলে কত ভোল্টেজ হবে, সব নির্ভর করে পেজের উপরে। যেমন মোটরের প্যাচ ষোলো সংখ্যা না স্যার। হুম, নাম্বার আরে, বুঝেন প্যাচ সংখ্যা না স্যার। হ্যালো, কি? মানে প্যাচ সংখ্যা আমি চাচ্ছিলাম যে মানে এটা কি মানে প্রাইমারি সেকেন্ডারি যে উভয় জায়গায় কি মনে করেন যে নিচের দিকে মোটা হবে উপরে চিকন হবে, এটা দুই সাইডে এরকম হবে, মোটা চিকন হবে? আপনার কথাটা আমি ক্লিয়ার না। ধরেন মানে স্যার আমি যেটা বলতে আমাদের প্রাইমারি সাইট, এই প্রাইমারি সাইটে যদি মোটা হয়, সেই মোটাটা সম্পূর্ণটাই মোটা হবে। জি আবার আমাদের সেকেন্ডারি, সরি, প্রাইমারি সাইট তো না, প্রাইমারি সাইটটা হচ্ছে চিকন, যেটাতে ভোল্টেজ ঢুকে, এটা হচ্ছে চিকন। তো ওইটা যেটা যেই জি জি। সাইজ থাকবে, নাম্বার থাকবে, যেই নাম্বারের কয়েল থাকবে, সেটা সেম হবে সবগুলাই।
জি মানে উপরে আপনি আপনি যেটা বলছেন যে নিচের দিকে একটু মোটা হবে উপর দিকে চিকন হবে এটা বলছেন নাকি সেজন্য বললাম না আর না, কি। এই স্যার আপনি মনে হয় বোঝেন নাই কথা। না নিচের দিকে মোটা না, নিচের দিকে আমরা মোটাটা রাখি, অর্থাৎ সেকেন্ডারিটা রাখি। কারণ ম্যাগনেটিক ফ্লাক্স যখন উৎপন্ন হবে তখন সেটা সেন্টারের দিকে ঢুকবে না, কোর কথা কথায় আছে, সেন্টারে আছে না। জি 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 এই জন্য আপনি বলছেন আগাল, মানে একটা এখান থেকে চিকন হইতে হইতে মোটা হবে এরকম না, সেম নাম্বারে। আপনি ফ্যানের কয়েল দেখছেন না, ফ্যানের কয়েল বা মোটরের কয়েল এরকম। জি জি আচ্ছা, এমডি ফারুক। স্যার আমরা ওই কন্ট্রোল প্যানেল বক্সে যে ট্রান্সফরমার গুলো ইউজ করি আর কি স্যার, ধরেন আমার মেন লাইন হচ্ছে 440, ছোট হ্যাঁ ট্রান্সফরমার গুলো আর কি। এগুলোর হ্যাঁ। একটাতে আছে আপনার কিছু রিলে এবং কি কিছু আপনার কন্ট্রাক্টর কাজ করে হচ্ছে 220-এ, কিছু করে হুম 110, কিছু করে 24 ভোল্টে হুম 440 থেকে। হুম এখন আমার একটা ট্রান্সফরমার পুড়ে গেছে, ওই ট্রান্সফরমারের সাথে 220 ছিল, 110 ছিল, 440 ছিল। হুম এখন আমি কোম্পানিকে আপনার রিকুইজিশন দেওয়ার পরে ওরা আমাকে তিনটা ট্রান্সফরমার দিছে। একটা দিছে 442 আপনার 24 ভোল্ট ডিসি, আরেকটা দিছে আপনার 442 এই 220, আরেকটা দিছে 442 আপনার 110, তিনটা দিছে। হুম এখন আমি এই ক্ষেত্রে কি তিনটা একসাথে কি স্যার, মানে আমি 440 নিয়ে স্যার তিনটাতে কি 220 বের করে 110 বের করে কি স্যার ইউজ করতে পারবো না? এখানে ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার আছে। আসলে স্যার আপনি যেটা বলতেছেন সেটা তো এই ট্রান্সফরমার না। না আমি এগুলো বলতেছি না, বাসাবাড়িতে আমরা যে ট্রান্সফরমার গুলো বা এটা যেগুলো না, হ্যাঁ 220 ওইটা থেকে আপনি 110, ইনপুট ইনপুট দিয়ে আপনার আউটপুট যা দরকার হবে সেই অনুযায়ী চালাবেন। না ধরেন আমার ইনপুটে 440, এখন আমার হ্যাঁ দরকার 220, 110, হ্যাঁ, 24 আপনার ভোল্ট ডিসি। তিনটা কানেকশন দিয়ে তিন চালাবেন, তিনটা থেকে আউটপুট নেবেন তিন জি ধরনের। জি স্যার, ওই যে ওটা প্যারালাল কানেকশন করতে হবে আর কি। না না না, মানে প্যারালাল ট্রান্সফরমার কানেকশন করতে হবে কেন? জাস্ট এইখানে কি, জাস্ট আমরা লোড লাগাই ওনার না। তো ওনার তো তিনটা ট্রান্সফরমার দিছে, হ্যাঁ ওনাকে তো একটা ট্রান্সফরমার দেয় নাই, তিনটা ট্রান্সফরমার দিছে। স্যার, এই তিনটা ট্রান্সফরমার তিনটা আলাদা আলাদা লোডে দিচ্ছে। ধরেন যে এখানে আমরা তিনটা লাইন, হ্যাঁ আলাদা আলাদা লোডে, জি তিনটা লাইন, তো এখানে একটা আছে, তো এটা এখান থেকে দিবেন কানেকশন, এটা দিবেন, এটা তো আর কিছু জি 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 ক্যালকুলেশন নাই। এখান থেকে আউটপুট ধরেন যে পাচ্ছেন কত আপনার 24 ভোল্ট, এটা থেকে 24, পাচ্ছেন জি কত আপনি ওই যে হয়তো 220 ভোল্ট, 20 ভোল্ট, জি। এটা দিয়ে পাচ্ছেন হচ্ছে 110 ভোল্ট। তো এ- যেটা যেটা পাবেন সেটা ইউজ করবেন, সমস্যা নেই। এখন স্যার কথা হচ্ছে ওই ট্রান্সফরমারে আপনার যে নিউটন যেটা জিরো ছিল, অন্যান্য ট্রান্সফরমার গুলাতে আপনার 220 সাথে জিরো, কিন্তু আমার মেন লাইনেতে যে জিরোটা আছে ওই জিরো কি স্যার তিনটে একসাথে করে একটাতে লাগাই দিলে চলবে না, তিনটেতে আলাদা না না, আলাদা জিরো দেওয়া লাগবে? আলাদা আলাদা করবেন, আলাদা আলাদা করবেন। এটা ড্রয়িং দেখে করেন স্যার, এমনি এমনি করেন না, ধরা খেয়ে যাবেন আবার। এটা ড্রয়িং দেখে করবেন। না আমার যে আপনার ইলেকট্রিক্যাল সুপার আছে ওনার সাথে আমি কথা বলছি, হুম 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 উনি বলতেছে তুমি তিনটে একসাথে জিরোতে একসাথে করে দিলেও পারবে, আবার ওই স্যার এটা আপনার আমি মুখে বলবো না, কারণ আমি বলি এখন, আমি এটা ড্রয়িং যে আছে সেই অনুযায়ী করেন, মুখে বলে এটা কাজ করেন না, তার দেখা যাবে ড্রয়িং ঘটনা ঘটে যাবে ড্রয়িং তখন তো দেখা। আমার ড্রয়িং এর সাথে তো আমার মালদার সাথে মিলতেছে না স্যার। ড্রয়িং তো হচ্ছে একটা ট্রান্সফরমারে, তাহলে স্যার এখন হেল্প আমি তো নেন। পাইছি সাপ্লাই তিনটা ট্রান্সফরমার। তাহলে আমি মুখে বলবো না এটা, কারণ বলবো না, দেখেন এরকম করতে চাই ওই যে অনেকে ফোন কল করে আমার কাছে হেল্প নেয়, হেল্প আমি আপনাকে সাজেশন দিতে পারি, কিন্তু করা যাবে কি যাবে না এটা আমি বলতে পারি না। কারণ এখানে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, বলুন স্যার বলছিল দুর্ঘটনা ঘটছে, এখন যদি আপনার কাছে এটা রাইট মনে হয় বা ঠিক থাকে, কারণ আমি তো ডিভাইস দেখিনি, দেখছি। না স্যার দেখেন নাই। তা আপনি এমনও হইতে পারে যে কিছুক্ষণ আগে যে বললো, আমি এতক্ষণ ধরে ক্লাস বুঝাই আসলাম, এখন উনি বলতেছে যে আগাটা মোটা গোড়াটা না, আগাটা চিকন গোড়াটা মোটা হবে। তাহলে কেমন হয়ে যাবে? তো এই জন্য এটা আসলে ওইভাবে না, আপনি ড্রয়িং দেখেন বা যা সিনিয়র আছে বা যাদের কোম্পানির থেকে মালামাল নিয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করেন, এটা বেস্ট পলিসি। না স্যার ওইটা তো আমি বুঝছি স্যার, এটা এভাবে হবে, কিন্তু আমার কাছে কত ক্যালকুলেশনের বিষয় আছে কিনা এটা হচ্ছে ক্যালকুলেশনের কোনো স্যার। বিষয় নাই স্যার, এখানে এখানে তো তিনটা ট্রান্সফরমার আপনার তিনটা আলাদা আলাদা লোডে যাচ্ছে, তাহলে যেহেতু আলাদা আলাদা লোডে যাচ্ছে এখানে ক্যালকুলেশনের কোনো বিষয় নাই। তাহলে স্যার জিরোটা আমি কি করবো, নিউট্রালটা স্যার? জিরোটা এখন নিউট্রাল বানান এখানে, এখানে তো নিউট্রাল প্রয়োজন হয় না। কেন নিউট্রাল প্রয়োজন হয় না আমি বলি, কারণ আপনার তো তিন ধরনের ভোল্টেজে পাচ্ছেন, আপনার তো তিন ধরনের ভোল্টেজ লাগবে, ধরেন এখানে 24 ভোল্ট লাগতেছে, এখানে তো নিউট্রাল দরকার নাই, দরকার আছে আপনার? না স্যার স্যার আপনার ডিসি 24 ভোল্ট হলেই সব লোড চলবে। এখানে 220 ভোল্ট পাচ্ছেন, কোনো নিউট্রালের প্রয়োজন নাই, 220 ধইটা নিয়ে যায় লাগাই দিবেন, 220 ভোল্ট লোড চলবে। এখানে 110 পাচ্ছেন, তাহলে এখানে নিউট্রালে কেন প্রয়োজন আপনার?
আমার এখানে তো স্যার নিউট্রাল ছাড়া স্যার আপনার 220 যে আমার এখানে হয়েছে স্যার, এখানে একটা এক ফেজে না স্যার আমি 220 পেয়েছি, আরেকটা ফেজে স্যার জিরো আছে না আমার। কেন আপনার জিরো? দুটো আপনি বোঝেন না, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দেখেন এইখান দিয়ে ভোল্টেজ মাপতে গেলে দুইটা রেফারেন্স থাকবে না? তো কোনটাতে পাইছেন 220 ভোল্ট? স্যার এখানে আমি তো বুঝছি স্যার 220 আমি পাইছি, কিন্তু আমার একটা জিরো আছে না স্যার এখানে, এইগুলার 100 এর এক প্রান্ত জিরো আবার না স্যার। জিরো খুঁজেন কেন আপনি? সব ট্রান্সফরমার থাকে না, যেগুলো হচ্ছে সেন্টার সেন্টার ট্যাপ ট্রান্সফরমার সেটা জিরো থাকে। ওই তো স্যার আমার এখানে জিরো আছে, এই জন্যই তো আমি ঝামেলা সব করছি। দেখবেন যে কিছু কিছু ট্রান্সফরমার এরকম আছে, এই যে দেখবেন এখানে মাঝখানে একটা লাইন আছে, এটা সেন্টার ট্যাপ বলে, ঠিক আছে? অর্থাৎ এই দুইটা কয়েল যে বাঁধছি না, এই দেখেন এখানে দুইটা কয়েল নিছি, এই যে দুইটা, এইখানে একটা বাঁধে, এখানে বের হয়েছে একটা, এখান থেকে এখানে বের হয়েছে একটা, এটা হলো সেন্টার ট্যাপ বলে, দুইটা একখানে করে থাকে, ঠিক ঠিক আছে? এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে 12 ধরি, যদি আমরা ধরি যে 110, এটা ধরি 110, তাহলে এই দুইটা ধরলে 220 ভোল্ট পাবেন। আর এখান থেকে এটা নিলে পাবেন হচ্ছে 110 ভোল্ট, সেটা বিষয় আলাদা, ঠিক আছে? এটা এখন আপনার ট্রান্সফরমার দেখেন, ট্রান্সফরমার ম্যানুয়াল দেখেন, ম্যানুয়াল দেখে শিওর হন। আমি মুখস্থ বিদ্যা বলবো না স্যার, ওকে স্যার। কারণ এই মুখস্থ বিদ্যা করতে যায় দুর্ঘটনা ঘটাবেন, শেষে দোষ দিবেন আমার। না স্যার এটা আপনাদের না, এটা হইছে স্যার। আর ছবি দিয়ে সলিউশন দেন, ছবি পাঠাইতে বলেন, পিক্সেল হুম 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 ওকে, আমরা একটু ওই যে অনলাইনে যারা ছিল তাদের একটু দেখি। স্যার এটা লেখছে হচ্ছে নাহিদ ইকবাল জীবন, বিষয় হলো উনি নিউট্রাল লাগবে ওইটা কি করে বের করবে তাই বলতেছে। আচ্ছা, নিউট্রাল লাগবে ওইটা কি করে বের করবে? আসলে নিউট্রাল ওনার লাগবে কেন আমি এটাই বুঝতেছি না। ওনাকে আমি বারবার বললাম যে কারণ এখানে আপনার যে যে ভোল্টেজ দরকার সেই ভোল্টেজে পাচ্ছেন। আমাদের যে প্যানেল বোর্ডের ভিতরে যে ট্রান্সফরমার গুলো থাকে, সেই ট্রান্সফরমার গুলো আমরা মূলত কন্ট্রোলিং এর কাজে ব্যবহার করি। তো ওইখানে আমাদের নিউট্রাল প্রয়োজন হয় না, দুইটা ফেজ নিয়ে যাই কাজ করবে। আচ্ছা, ক্লাস তারপরে লেখছেন হচ্ছে নাজমুল হক, ক্লাস কি স্যার রোজ দিন হয়? রোজ দিন হয়, সেটা পেইড জুমের মাধ্যমে হয়, এরকম লাইভ ফেসবুকে দেওয়া হয় না। তারপরে পিন এ বাসাও একটু, কি লেখছে, জাগাদিশ বার্মা, পিন এ বাসাও একটু বুঝি নাই। তারপরে হচ্ছে আপনার লাইফে প্রথম এলাম, এই লাইফটা প্রতিদিন হয় না স্যার, প্রতিদিন হয় না। প্রতিদিন হয় বলতে আমাদের ক্লাস হয় অনলাইন, সেই ক্লাসে পাবেন। তাহলে স্যার আজকে ক্লাসটা এই পর্যন্ত শেষ করলাম, দেখা হবে কালকে। ক্লাস আছে না আপনাদের? জি স্যার। ক্লাস আছে, হ্যাঁ কালকে ক্লাস আছে, কালকে আমরা দেখবো নেক্সট ক্লাস। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।